প্রায় 1 ঘন্টা যাবৎ এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে রহিম। এয়ারপোর্টের বাইরে কাউকে দেখে চমকে ওদিকটায় দৌড় দিল সে। গুড ইভিনিং স্যার। মাথা নিচু করে বলল রহিম। কেমন আছো রহিম? জি স্যার, ভালো। আপনি? চাপা হেসে বলল রহিম। আছি ভালো। আর আমি ভালো খারাপের খবরাখবরই খুব কমই দেই, তুমি জানো না? জি স্যার। চলো বলেই লোকটা গাড়িতে উঠে বসলো, আর তার পিছু পিছু রহিমও গাড়ির ড্রাইভারের পাশের সিটে গিয়ে বসলো। এতক্ষণ যার কথা বলা হচ্ছিল তিনি হলেন ইলমাজ রেহমান, দ্য গ্রুপ অফ রেহমান কোম্পানির মালিকের একমাত্র বড় ছেলে। সবকিছুতে পারফেকশন চান আর নিজেও ভুল খুব কম করেন, বিশেষ করে যখন ব্যাপার তার কোম্পানির আর কাজের হয়। আর খুবই কড়া, সৎ আর গম্ভীর চরিত্রের একজন লোক, তাই সবাই তাকে পারফেকশনিস্ট নামে আখ্যায়িত করেছে। উফ, এই চুলা জ্বলছে না কেন? নাকি চুলাও আমার মতো এক্সপায়ার ডেট চলে গেছে? চুলা না জ্বললে আমি চা খাবো কি করে? আর চা না খেলে আমি শাহাদাত বরণ করবো। নিজেই নিজেকে বলছে আর কান্না করছে মায়া। বয়স মাত্র 21, অনার্স 3য় বর্ষে পড়ছে সে। বড় ভাই আর মায়ের সাথে ঢাকায় বনানীতে ছোট্ট একটা বাসা ভাড়াই থাকে ওরা, আর বাবা গ্রামে থাকে। ইলমাজ বাড়িতে পৌঁছানোর সাথে যেন বাড়িতে আলো আবার ফিরে এসেছে। ফ্যামিলির সবাই সোফায় বসে চা খাচ্ছিল। এই সুইটার্ট। মুচকি হেসে পেছন থেকে কাউকে জড়িয়ে ধরেছে ইলমাজ। পেছন ফিরেই খুশিতে আত্মহারা হয়ে উঠে জড়িয়ে ধরল ইলমাজকে। মাই বেবি, তুই এসে আমাকে কত বড় সারপ্রাইজ দিয়েছিস, সেটা তোকে বলে বোঝাতে পারবো না। তুমি আমার একটা মাত্র সুইটার্ট, তোমার বার্থডেতে কিভাবে না আসি বলো আম্মু? ইলমাজের মা মিসেস এনা রহমান খুশিতে ছেলেকে জড়িয়ে ধরেছে। আরে আরে, আমরা কি চোখে পড়ি না তোমার? এখনো পিছিয়ে রয়ে গেছিস, তাই চোখে পড়িসনি। ভাইয়া। আর ইনি হচ্ছেন ইলমাজের ছোট বোন নীনা রহমান। আয়। বোনের দিকে হাত এগিয়ে দিয়ে মুচকি হেসে জড়িয়ে ধরল ইলমাজ। আমার মিসেস কোথায়? আর কোথায়, রুমে। আমি এসেছি সে কি জানে? না, সারাদিন তো তোমার চিন্তায় মগ্ন থাকে ম্যাডাম। আচ্ছা, গিয়ে মগ্নতা কাটিয়ে দিয়ে আসি আগে। যাও। উপরে গিয়ে তার মিসেসের রুমের সামনে দাঁড়ালো ইলমাজ। আলতো আলতো পায়ে রুমে ঢুকেই পেছন থেকে জড়িয়ে কোলে তুলে নিল তার মিসেসকে। আহ, আরে জান, এভাবে চিৎকার করলে তো লোকে কল্লা কাটুনি ভেবে আমাকে গণধোলাই দিবে। কার আবার এমন সাহস যে ইলমাজ রেহমানের গায়ে হাত তুলবে? আগে নামাও। ওকে, নামালাম। হ্যাঁ, নামাও আগে। জানো তুমি আমার চিন্তায় চিন্তায় কতটা শুকিয়ে গেছো। আচ্ছা, কখন এসেছিস? ইলমাজকে জড়িয়ে ধরল মহিলা। এই তো মাত্র আসলাম, আর আসতেই তোমার কাছে হাজির। তোকে অনেক মিস করেছি বাবু। আরে আরে মিসেস মতিয়া রেহমান, কান্না করার কি আছে? আমি তো এসেছি শুধু তোমারই জন্যে। কি ভাবছেন মতিয়া রেহমান আসলে ইলমাজের মিসেস না, তিনি হচ্ছেন তার দাদি। আচ্ছা আচ্ছা, আর ফ্ল্যাট করতে হবে না। 2 মাসের জন্য ইংল্যান্ডে গিয়ে সেই তাদের অভ্যাসে অভ্যস্ত হয়ে গেছিস। আরে জানো, তুমি তো জানোই আমি শুধু তোমার সাথেই ফ্ল্যাট করি। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর থেকে ব্যবসার কোম্পানির সমস্ত কিছু সামলাচ্ছে ইলমাজ। তার উপর অনেক ভরসা বাবা আনাস রেহমানের, আর এই ভরসা কখনোই ভাঙতে দেয়নি ইলমাজ। সে ফ্যামিলির জন্য যতই ফ্রেন্ডলি আর ফ্র্যাঙ্ক হোক না কেন, তার অফিসের লোক আর মিডিয়ার জন্য অনেক স্ট্রেট ফরওয়ার্ড আর গম্ভীর চরিত্রের একজন বিখ্যাত বিজনেসম্যান। হলে বসে কফি খাচ্ছে আর পেপার পড়ছে ইলমাজ। হ্যাঁ ভাই, কখন এসেছেন? হেই দিহান। ইলমাজের মামতো ভাই দিহান। কি অবস্থা, কোথায় ছিলে? আরে ভাই আর বলিয়েন না, কি যে ভেজাল। ইলমাজকে জড়িয়ে ধরতে ধরতে বলল দিহান। আবার কি করেছো? ডেইলি রুটিন। তুমি কখনোই শোধরাবার নয়। ভাই আপনার সাথে আজ 6 মাস কোথাও যাওয়া হয়নি। বের হয়ে চলুন, ক্লাবে যাই। ওকে। কাল যদি সকালে চাকরি না হয় তাহলে বাবা আমাকে ধরে বিয়ে দিয়ে দিবে। তখন আমার কেরিয়ার শুরু হওয়ার আগে বাংলা সিনেমার মতো স্যাড এন্ডিং হয়ে যাবে। আমি চাই না এমন কিছু হোক। চাকরি না পেলে তোর বিয়ে তো এবার নির্ঘাত। ভাই কখন আসবে? কি জানি। আচ্ছা, তোমার মেডিসিন নিয়ে আসি, না হলে আবার রাতে ঘুমাতে দিবে না। এত রাতে বের হবি? না জানি ভাই কখন আসে, তাই আমি যাচ্ছি। ওষুধ নিয়ে বাড়ি ফিরছে মায়া। রাস্তায় হাঁটছে আর এদিক ওদিক তাকাচ্ছে। বাসার পাশের দোকান বন্ধ বলে এত দূর এসেছি, পা ব্যথা করছে আমার।
ক্লাবে দিহান আর ইলমাজ হালকা ড্রিঙ্ক করেছে। হঠাৎ কল আসাতে ক্লাবের বাইরে বেরিয়ে এসেছে ইলমাজ। কথা বলতে বলতে রাস্তায় কারো সাথে হঠাৎ ধাক্কা খাওয়াতে চমকে উঠল ইলমাজ। আমার ওষুধ সব ভেঙে গেছে, এখন আমি কি করব? আই এম সো সরি, অ্যাকচুয়ালি আমি খেয়াল করিনি। ওই মিয়া, সরি বললে কি আমার ওষুধগুলো আবার ফিরে আসবে? আমি এখন কোথায় পাবো? টাকা এগিয়ে দিয়ে বলল ইলমাজ। এই নিন টাকাগুলো, ওষুধ কিনে নিয়েন। আমাকে কি ফকির লাগে দেখতে? না, ওষুধগুলো আমার কারণেই পড়েছে, তাই আমি শোধ করছি। নিজেকে কি বিল গেটসের নাতি মনে করেন? না, আমি তো সারফারাজ নেহমানের ভাতিজা। আপনি হনুমান, অনেক দূর হেঁটে ওষুধগুলো এনেছিলাম, আপনার কারণে পার মেহনত দুইটাই গেছে। আরে আপনি কি পাগল? কি বলছেন এসব? অনেকক্ষণ যাবৎ আপনার এই বকবকগুলো শুনছি। আপনি জানেন আমি কে? হ্যাঁ জানি, লেচ্ছাড়া হনুমান যে আমার ওষুধের বোতল ভেঙেছে। অনেক দূর থেকে এসেছি, আমার পা ব্যথা করছে। মনে মনে বলছি ইলমাজ। রিল্যাক্স ইলমাজ, শুনুন ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। মায়া অবাকতর হয়ে তাকিয়ে আছে। কিছুক্ষণের মধ্যে ইলমাজ কার এনে মায়ার সামনে দাঁড় করালো। আসুন আপনার ওষুধ নিয়ে আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। বের হন এখনই গাড়ি থেকে। আপনার কি মনে হয় আমি আপনার সাথে এত রাতে একা গাড়িতে বসে যাব? আমাকে কি দেখতে খারাপ মেয়ের মতো লাগছে? আপনি খুব বেশি কথা বলেন। আমি কেন আপনাকে খারাপ মনে করব? আজব, আপনার পা ব্যথা করছে বলছিলেন, তাই আপনার হেল্প করতে চাইছে, আর কিছুই না। বেশি গাড়িওয়ালা দেখাচ্ছেন, দাঁড়ান। রাস্তার পাশের খাত থেকে কাদা নিয়ে ইলমাজের গাড়ির গ্লাসে ছুঁড়ে মারলো মায়া। আপনি কি করলেন? গাড়ি থেকে বের হতে হতে বলল ইলমাজ। আপনার গাড়ির হালকা দর্শন করলাম। আপনি মেয়ে বলেই কিছু করছি না আমি। কি করবেন তাহলে? হ্যাঁ, আপনার মতো হনুমানকে আমি ভয় পাই না, বুঝছেন? আপনার মতো হনুমানের গাড়ি করে যাওয়ার চাইতে আমি আরো 1 মাইল পায়ে হাঁটতে রাজি আছি। রাগে হন হন করতে করতে সেখান থেকে কেটে পড়লো মায়া। আশ্চর্য রকমের ঝগড়াটে মেয়ে তো, বাবারে বাবা। ইলমাজ চোখ উল্টে তাকিয়ে আছে। সকাল সকাল মেজাজ খারাপ হয়ে আছে, কি করবো এই চুলা নিয়ে? কোনোভাবে চুলা জ্বালিয়ে চায়ের পানি বসালো মায়া। চা তো বেশ করে খেতে হবে, না খেলে দিন আমার ফুরাবে না। এক মগ চা নিয়ে টেবিলে বসলো মায়া, আর বাকি অর্ধেক মিনি হট ফ্লাস্কে ঢেলে নিল সে। এত চা খেলে তো তুই কালো হয়ে যাবি। ডেইলি 10 কাপের উপর চা খাস তুই, এত চা কিভাবে খেতে পারিস? মায়ার ভাই টেবিলে বসতে বসতে বলল। তুমি খাবি? দিব। হ্যাঁ, আমার জন্য 1 কাপই যথেষ্ট। কই যাবি? আর কোথায়? ব্লাডি ইন্টারভিউ দিতে। ফিরবি কখন? এত ইনভেস্টিগেশন করার মানে কি? হ্যাঁ, আমার ছোট বোন তুই, খবর রাখার দায়িত্ব আমার। তাহলে চাকরি টাকরি করে আমাদের পেটের দায়িত্বটা নিলেও পারিস। শুকনো আদর দেখাতে আসছিস কেন? এত ঝগড়া কিভাবে করতে পারিস তুই? আল্লাহর দুনিয়ায় এক পিস। মুখ ভেঙচে দিয়ে সেখান থেকে চলে আসলো মায়া। রেডি হয়ে চায়ের ফ্লাস্কটা ও ব্যাগে ঢুকিয়ে নিল সে। সব মিস গেলেও চা খাওয়া তার মিস চায় না। বাইরে হালকা বৃষ্টিও হচ্ছে। মেইন রোডে দাঁড়িয়ে রিকশার জন্য অপেক্ষা করছে মায়া। একটা কার দ্রুত গতিতে চালানোর কারণে রাস্তায় জমে থাকা এক গাদা ময়লা পানির ছিটা মায়ার শরীরে এসে পড়ল। আল্লাহ, ও এটা কি হলো? এই গাড়িওয়ালা, চোখ কি বাসায় রেখে গাড়ি চালাস নাকি? পাশ থেকে একটা পাথর কুড়িয়ে নিয়ে সোজা ছুঁড়ে মারলো গাড়িটার পেছনের গ্লাসে। খানিকটা সামনে গিয়ে গাড়িটাকে থামতে দেখে মায়া ওদিকটায় দৌড় দিল। ও জনাব, গাড়িওয়ালা বের হন। গাড়ির জানালার গ্লাসে বাড়ি দিয়ে পড়ল মায়া। গাড়ির মালিক সোজা বের হতে দুজনের চোখ কপালে। আপনি? আপনি? মায়ার মুখ জামা সবখানে কাদা দেখে হালকা হেসে উঠল ইলমাজ। আমার অবস্থা দেখেছেন? যখন থেকে আমার সামনে এসেছেন তখন থেকে আমার মুহূর্তগুলোকে জাহান্নাম বানিয়ে রেখেছেন। এখন বাসায় যেতে আর আসতে লাগবে 2 ঘন্টা। তার মানে আমার চাকরি শুরু হওয়ার আগেই শেষ। আপনি আমার গাড়ির গ্লাস ভেঙেছেন, তার কি হবে? গ্লাস ভেঙেছি, বেশ করেছি। পুরো গাড়িটাই ভেঙে দেওয়া উচিত ছিল। আমার পুরো জামা নষ্ট করে দিয়েছেন। আপনি আমার লাইফকে কাল রাত থেকে হেল বানিয়ে ছেড়েছেন। আমারও অনেক বড় লস করেছেন আপনি। আমার মালিকের গাড়ি, এটা গ্লাস ভেঙে গেছে, এখন আমি কি করব? আমি গরিব লোক, গাড়ির গ্লাস ভাঙা দেখলে বস আমাকে চাকরি থেকে বের করে দিবে। আচ্ছা, মায়া ইলমাজের উপর থেকে নিচে একবার ভালোভাবে দেখে নিল।
ড্রেস আপ তো ভালোই দেখছি, বেতন মোটা অঙ্কের পান মনে হয়। হুম হুম। হুম, এখন আমার গাড়ির গ্লাসের কি হবে? ঠিক করার টাকাও নেই আমার কাছে। তাই? আচ্ছা, কত টাকা লাগবে ঠিক করতে? এই তো মাত্র 10,000। এত টাকা? হুম। মন খারাপ করিয়েন না, আমি আজকে একটা ইন্টারভিউ দিতে যাচ্ছি। যদি চাকরি হয়ে যায় তবে আপনার গাড়ির ক্লাস ঠিক করার জন্য টাকা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। আরে ভাই, আপনি এখানে কি করছেন? অফিসে যাচ্ছেন না? অনেক লেট হয়ে গেছেন। ক্লায়েন্টরা এসে বসে আছেন আপনার অপেক্ষায়। দিহান মাঝ রাস্তায় তার গাড়ি থামিয়ে ইলমাজকে বলল। মায়া ভ্রুকুচকে তাকিয়ে আছে ইলমাজের দিকে। আরে দিহান, বস এসেছে। আপনি তো বস, আবার কোন বসের কথা বলছেন? বস? পড়েছি ধরা। আল্লাহ জানে আবার কোন যুদ্ধ শুরু করে এই মেয়ে। মনে মনে বলল ইলমাজ। হালকা গলা ছিঁড়িয়ে চাপা হাসি দিয়ে গাড়ির ভেতর প্রবেশ করার সময় মায়া তাকে পেছন থেকে ডাক দিতেই চমকে উঠল ইলমাজ। শুনুন। জি বলুন। ব্যাগ থেকে চায়ের ফ্লাস্কটা বের করে তার ঢাকনা খুলে সোজা ইলমাজের হোয়াইট স্যুটের উপর চা সব ছিটকে মারল। ইন্নালিল্লাহ, আপনি এটা কি করলেন? মিথ্যা কথা বলার শাস্তি, মিথ্যুক কোথাকার। এবার বুঝেন কাপড় নষ্ট হওয়ার কষ্ট কত তীব্র। ইউ আর সাচ স্টুপিড লেডি আই হ্যাভ এভার সিন ইন মাই লাইফ। আই উইল ডিল উইথ ইউ লেটার। এ গুড ডে। রাগে হনহন করতে করতে গাড়িতে উঠে চলে গেল ইলমাজ। টিস্যু দিয়ে মুখ হাত পা মুছে রিকশায় অফিসের উদ্দেশ্যে রওনা হলো মায়া। অফিসে ঢুকতেই বেশ অদ্ভুত লাগছে মায়ার। সবকিছু যেন নতুন, আর সবাই যেন তার দিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। দেখারই কথা, কারণ গোটা শরীরে কাঁদার আস্তরণ পড়ে আছে মায়ার। অফিসের অ্যাসিস্ট্যান্টের কেবিনে গিয়ে দাঁড়ালো সে। হ্যালো মিস। ইজ দিস ফাকিরা? আই এম মায়া। এটা কি ভিক্ষা করার জায়গা লাগছে আপনার? মানে কি? মানে হচ্ছে গায়ে এতগুলো ময়লা কেন? ভিক্ষা করো ভালো কথা, কিন্তু গোসল টোসল করো না। ও হ্যালো, অনেকক্ষণ যাবৎ বাকওয়াশ করে যাচ্ছেন। আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি, আর প্রশ্ন যদি আমার ড্রেস আপের হয় তাহলে রাস্তার রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম। এক বাদর ছেলে গাড়ি হাই স্পিডে চালানোর জন্য ময়লা পানি ছিটে এসে আমার কাপড় পুরা নোংরা করে দিয়েছে। এবার বুঝেছেন? ও সরি, আপনার ফাইল দিন প্লিজ। ফাইল এগিয়ে দিল মায়া। আপনার ফাইল স্যারের কাছে পাঠানো হলে আপনাকে ডেকে পাঠাবো। ততক্ষণ ওয়েটিং রুমে অপেক্ষা করুন। কিন্তু অপেক্ষা কেন? স্যার এখনো আসেনি। কখন আসবে? আই ডোন্ট নো বেবি। এখন যান, ওয়েটিং রুমে গিয়ে অপেক্ষা করুন। মুখ গম্ভীর করে কেবিন থেকে বের হয়ে পড়ল মায়া। 1 ঘন্টা যাবৎ অপেক্ষা করছে মায়া, কিন্তু এখনো তাকে ডাকার কোনো নাম সাড়া নেই। উফ, বিরক্ত লাগছে। এটা কেমন বস, আসতে এত লেট, আর কোম্পানি কিভাবে চালায় আল্লাহ জানে। মিস মায়া আজহারি? জি। আতঙ্কিত হয়ে জবাব দিল মায়া। আপনার নাম্বার লিখেছে, স্যার এসেছে, স্যারের কেবিনে যান। ব্যাগ নিয়ে তাড়াতাড়ি উঠে স্যারের কেবিনের দিকে পা বাড়ালো মায়া। জানালার দিকে মুখ ঘুরিয়ে ফাইল চেক করছিল অফিসের বস। মে আই কামিং স্যার? ইয়েস কামিন। ভেতরে এসে দাঁড়ালো মায়া। মিস মায়া আজহারি? জানালার দিকে তাকিয়ে বলল ইলমাজ। জি স্যার। আপনার গ্র্যাজুয়েশন তো এখনো কমপ্লিটেড না। মাসখানেকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে স্যার। মাসখানেক পর আবার আসিয়েন। বেটার লাক নেক্সট টাইম আফটার কমপ্লিট ইওর গ্র্যাজুয়েশন। স্যার, জবটা খুব ইম্পর্টেন্ট আমার জন্য, আর তা না হলে আমাকে মাত্র 1 মাসের জন্য জবটা প্রদান করুন। একটা হনুমানের গাড়ি গ্লাস ভেঙেছি, তার গ্লাসের জরিমানা শোধ করার জন্য কথাও দিয়েছি। যদি জরিমানা না দিই তবে আমি তার চোখে বেইমান হয়ে যাব। স্যার প্লিজ 1 মাসের জন্য আমাকে জবটা দিন প্লিজ স্যার। তাই আপনি এতটা সৎ? জি স্যার, সত্যি। আপনি আমাকে 10,000 টাকা 1 মাসের জন্য দিলেও চলবে। ওই হনুমানের টাকা তার মুখে ছুঁড়ে মারবো। রিল্যাক্স ইলমাজ। মনে মনে কথাটা বলছে ইলমাজ। ঠিক আছে, আপনি যেহেতু এতই মিনতি করছেন তাহলে রাখলাম আপনাকে জবে। মায়ার দিকে ফিরতে ফিরতে বলল ইলমাজ। থ্যাংক ইউ সো মাচ স্যার। ইলমাজ মায়ার দিকে ফিরতে, হনুমান মানে আপনি স্যার? জি আমি সেই হনুমান। আর কি কি যেন বলেছিলেন আপনি? না মানে স্যার বলছিলাম কি আপনি অনেক জেন্টেল। আচ্ছা তাই? মুখের উপর কথা বেশি বলা মানুষগুলো আমার একদম অপছন্দ, তাই চুপচাপ ফাইলে সাইন করুন। নাক ফুলিয়ে কলম হাতে নিয়ে সাইন করে সোজা দাঁড়ালো মায়া। ল্যাপটপে কাজ করছে ইলমাজ। স্যার সাইন করেছি। আচ্ছা, আমি তো কম দেখি চোখে। না মানে স্যার আমি তো বুঝিনি আমার কাজ কি। যেহেতু আপনি আন্ডার গ্র্যাজুয়েটেড, নির্ধারিত
কোনো পদ আপনাকে দিতে পারছি না, তার মানে যে কোনো মুহূর্তে অফিসের যে কোনো কাজ আপনাকে করবার জন্য বলা যেতে পারে। এবার আপনি যেতে পারেন। বসা থেকে উঠে জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে বলল ইলমাজ। টেবিল থেকে পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মায়া। ইচ্ছে তো করছে এই হনুমানের মুখে পানিগুলো ছুঁড়ে মেরে দিই। ইলমাজ মায়ার দিকে ফিরতে চমকে উঠল মায়া। হাতে এটা নিয়ে কি করছিলেন মহাশয়া? পানি স্যার, পানি এটা। আচ্ছা, সিরিয়াসলি এটাকে পানি বলে? ধন্যবাদ জানানোর জন্য। আজকে অনেক বছর ধরে খুব চিন্তিত ছিলাম যে আসলে এই জিনিসটা কে বলে কি। না মানে স্যার, পানিটা হাতে নিয়েছিলাম আপনাকে দিব বলে। আচ্ছা, এটা দিয়ে কি করে? আসলে স্যার আমার ফ্যামিলির শিক্ষা বসদের সবসময় পানি মেরে পানি দিয়ে সম্মান করতে হয়, আর আমি সম্মানই করছিলাম। তাই তাহলে দিন। জি স্যার, নিন। সম্মান করা শেষ হলে এবার আপনি যেতে পারেন। কই যাব স্যার? বাসায় যান, কাল থেকে জয়েন করবেন। আজকে আপনাকে আমার অফিসের স্টাফরা এভাবে দেখলে তাদের কপালে শনির দশা থাকবে। মানে কি স্যার? সোজা কথা, মনে হয় কম বোঝেন আপনি। যেতে বললাম না? ধমকের স্বরে বলল ইলমাজ। নাক মুখ ফুলিয়ে রাগে হনহন করতে করতে স্যারের কেবিন থেকে বের হয়ে গেল মায়া। রাত প্রায় 9টা বাজছে। অফিস থেকে বেশ ক্লান্ত অবস্থায় ফিরেছে ইলমাজ। আজ একটু বেশি দেরিতে ফিরেছে সে। নিজের রুমে ঢুকে কভার থেকে কাপড় নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ল ইলমাজ। গোসল সেরে তাওয়াল পেঁচিয়ে আয়নার সামনে দাঁড়াতেই খেয়াল করলো বুকের বাঁ দিকের কিছুটা অংশ লালচে হয়ে গেছে। সেই অংশে হাত ছোঁয়াতেই ব্যথায় হালকা নড়ে উঠল ইলমাজ। সকালে মায়ার হাতে চা ছুঁড়ে মারার কথা মনে পড়ল তার। পাগল ছাগল। ফলে মুচকি হাসতে শুরু করলো। এই পর্যন্ত কয় কাপ চা গেলেছিস তুই? আর কিসের ভাবনা এত মগ্ন হয়ে আছিস? এই পর্যন্ত 6 কাপ চা খেয়েছি, আর চিন্তা করছি আজকে সারাদিন মিলে আমার 1 কাপও চা খেয়ে উঠা হলো না। মানুষ হইলি না তুই। তোর বোন বলে কথা। মায়ের ভাই আর কিছুই বলছে না। কি দেখছিস, চা খাবি? হুম। তুই খা, তোর 14 গোষ্ঠী জীবনে চা খায়নি, তাই তুই চা খেয়ে 14 গোষ্ঠীর স্বাদ মিটিয়ে নে। আমার রুম থেকে বের হ, না হলে আর 2 কাপ চায়ের মতো চা এখনো স্টক আছে আমার কাছে। আমিও তো চা খাই না। হ সাদিত কপাল, যে তোরে চা খাওয়ামু, গরম চা মুখে মাইরা তোর মুখে ওই হনুমানের মতো কইরা দিমু। এ আবার কোন হনুমান? না মানে হনুমান বললাম। আর কি ভাবছিস, হনুমান কি শুধু তুই একটাই? আমার কপাল পুড়েছে যে তোর সাথে তর্ক করতে এসেছি। ঝগড়া ইটটা একটা। যাবে? রাগে হনহনিয়ে মায়ার রুম ত্যাগ করলো তার ভাই। সকাল 9টায় অফিসের উদ্দেশ্যে রওনা হলো মায়া। ওই হনুমান অফিসে আসতে আসতে 11টা বাজিয়ে দেয়, তার মানে শান্তিতে যেতে পারবো। আর অফিসে গিয়ে হনুমান না আসা পর্যন্ত পিঙ্কু কার্টুনও দেখতে পারবো। বাহ, কি আর লাখ হে মায়া। আর এমবিও রিচার্জ করে নি ততক্ষণে। নিজে নিজে বলছে মায়া। দোকান থেকে এমবি রিচার্জ করে রিকশায় বসলো মায়া। অফিসে পৌঁছে অ্যাসিস্ট্যান্টের কেবিনে গেল সে। গুড মর্নিং এনি ম্যাম। এতক্ষণে আপনার জন্য গুড মর্নিং হয়েছে? তো কি আফটারনুন বলবো? উফ, চুপ করো প্লিজ। এত লেট এসেছো কেন মেয়ে? স্যার নিজেও তো আসে 11টায়, তাহলে এত তাড়াতাড়ি আসার কি দরকার? আমি তো বলেছি আপনারাও 10টায় আসুন। এই মেয়ে চুপ, তোমার জন্য আমার চাকরিও যাবে। কেউ আছে নাকি? এত আস্তে আস্তে কথা বলছেন কেন? পিছে দেখো পিছে, আজকে আমি শেষ। পেছনে ফিরতে গলা শুকিয়ে গেল মায়ার। গুড মর্নিং স্যার। খুব পরিশ্রমী আপনি, আগে জানতাম না। থ্যাংক ইউ স্যার, উৎসাহ পেলে আরও পরিশ্রম হতে চেষ্টা করব। চাপা হেসে উত্তর দিল মায়া। ইলমাজ দাঁতে দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আচ্ছা, আমার কাজ কি? আমি কোথায় বসবো? সেটা স্যার জানে। অ্যানি, ওনার দিয়ে নিউ ডিলের ফাইলগুলো আমার কেবিনে পাঠিয়ে দাও, আর কিভাবে রাখবে তা বুঝিয়ে দিয়ে দেন আমার সাথে এসো। আমি 2nd ফ্লোরের মিটিং রুমে যাচ্ছি, নতুন ক্লায়েন্ট আসছে। ইলমাজ রাগ নিয়ন্ত্রণ করে দাঁতে দাঁত চেপে অ্যানিকে বলে চলে গেল। এই মেয়ে, ফাইলগুলো নাও আর স্যারের কেবিনে টেবিলের গুলো ভাঁজ করে রাখবে, আর ব্লু অ্যান্ড রেড ফাইলটা আলাদা করে অন্য পাশে রাখবে। আমি যাচ্ছি, বাই। কিন্তু এতগুলো ফাইল আমি একা কিভাবে কাজ করব ম্যাম? সেটা তুমি জানো, বাই নাও। বলে এনি চলে গেল। আল্লাহ, পাগল নাকি? এতগুলো ফাইল কিভাবে একা করব? ভেবেছি কি না কি করব, আর এখন কি হয়ে গেছে। আমার সাথেই কেন এমন হয়?
আস্তে আস্তে ফাইলগুলো সব ইলমাজের কেবিনে ট্রান্সফার করে টেবিলে একটা একটা করে ভাঁজ করতে শুরু করলো। ক্লান্ত লাগছে আমার, আর পারছি না। এই হনুমান কোন জন্মের শত্রুতা আদায় করছে আল্লাহই জানে। হনুমানের মিটিং শেষ হতে আরও সময় আছে, ততক্ষণে পিঙ্কু দেখে আর চা খেতে খেতে মাইন্ডটা রিফ্রেশ করি। অর্ধেক ফাইল অগোছালো রেখেই দরজার দিকে পিঠ দিয়ে মোবাইল নিয়ে চেয়ারে বসলো মায়া। চায়ের ফ্লাস্ক বের করে টেবিলে রেখে এক এক কাপ করে খেতে শুরু করলো সে। আহা, চায়ের চুমুক যে এতটা শান্তি সম্পূর্ণ, এটা কয়জনে জানে বা বুঝে? ফোনে পিঙ্গো কার্টুন দেখছে আর হাসতে হাসতে চেয়ারে গড়াগড়ি খাচ্ছে। কেবিনের দরজা খুলতে যেন 880 ভোল্টেজের ঝটকা খেলো ইলমাজ। এক হাত দিয়ে কপাল ঘষছে আর মায়ার কাণ্ড দেখছে। ফোনে দেখছে কি এই মেয়ে? কি দেখছে তা বোঝার জন্য ভেতরে ঢুকে আস্তে আস্তে মায়ার কাছে গিয়ে দাঁড়ালো। ফোনের দিকে লক্ষ্য করতে এক ভ্রু উপরে তুলে হাঁ হয়ে আছে ইলমাজ। হাসবে নাকি রাগ করবে কিছুই বুঝতে পারছে না সে। হালকা ঝুঁকে মায়ার ঘাড়ের দিকে মুখ নিতেই এক অদ্ভুত অনুভূতি অনুভব করলো ইলমাজ। চোখ বন্ধ করে যেন সে মায়ার ঘ্রাণে হারিয়ে গেল। মায়ার অট্ট হাসিতে জ্ঞান ফিরল ইলমাজের। আপনার মতো পাগলের এখানে বসবাস করে বলেই এই গ্রহে এলিয়েনরা আসে না। ঢোক গিলে পাশে আর চোখে তাকাতেই যেন কলিজার পানি শুকিয়ে গেল মায়ার। ইলমাজকে দেখতে ভয়ে ভয়ে চাপা হাসলো মায়া। স্যার, আপনি কখন আসলেন? যখন আপনি কার্টুন দেখতে দেখতে অট্টহাসিতে চায়ের সাথে ফ্রিতে গড়াগড়ি খাচ্ছিলেন তখন। না মানে স্যার, আমি জানতাম না যে আপনি এত তাড়াতাড়ি কেবিনে ফিরে আসবেন। আমিও জানতাম না যে আপনি কাজ না করে এই বয়সেও কার্টুন দেখতে দেখতে এভাবে গড়াগড়ি খাবেন। দাঁত খিলিয়ে চাপা হেসে বলল ইলমাজ। কাজে হেলাফেলা আমার একদম অপছন্দ। আমি স্ট্রেট ফরওয়ার্ড থাকতে পছন্দ করি। ব্যাপার যদি আমার অফিসের হয়। মায়ার দিকে এগিয়ে যেতে যেতে গম্ভীর কণ্ঠে বলছে ইলমাজ। ভয়ে ঢোক গিলতে গিলতে পেছাতে পেছাতে দেয়ালের সাথে গিয়ে লাগলো মায়া। মায়ের মাথার পাশের দেয়ালে এক হাত রাখলো ইলমাজ। মায়ের মুখের একদম কাছে, তার মুখ নিতেই চোখ বন্ধ করে ফেলল মায়া। এত তাড়াতাড়ি ভয় পেয়ে গেছেন আপনি? নেক্সট টাইম থেকে যদি এমন খামখেয়ালি পনা দেখি তো আপনি ভাবতেও পারবেন না যে ইলমাজ রেহমান কি করতে পারে। সরি স্যার, আর হবে না বলে দৌড় দিয়ে ইলমাজের কেবিন থেকে বেরিয়ে গেল মায়া। ইলমাজ ঠোঁট পেকে মুচকি হাসছে। এই ভয়টাই আপনার মুখে দেখতে চেয়েছিলাম মিস মায়া। অ্যানির কেবিনের এক্সট্রা চেয়ারে দৌড়ে গিয়ে বসলো মায়া। হাঁপাচ্ছে আর ভয়ে ঢোক গিলছে সে। বুকের ধুকপুক শব্দটা যেন ক্রমশ বেড়েই চলেছে তার। যখন খুব বেশি টেনশনে থাকে তখন চা খাওয়ার পরিমাণ তার আরো বেড়ে যায়। চায়ের কথা চিন্তা করতে মনে পড়ল মায়া যাওয়ার সময় ইলমাজের কেবিন থেকে চায়ের ফ্লাস্ক আর ব্যাগ আনতে ভুলে গিয়েছিল। আল্লাহ, আমি তো ওই শয়তানের কেবিনে আমার ব্যাগ আর ফ্লাস্ক ফেলে এসেছিলাম। এখন কিভাবে আনবো? ওই শয়তানের কাউন্সিলরকে ফেস করার মতো সাহস পাচ্ছি না। না পারছি চা খাওয়া ছাড়া থাকতে। একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে ইলমাজের কেবিনের দিকে যেতে লাগলো মায়া। দরজার সামনে দাঁড়িয়ে কাঁপা কাঁপা হাতে নক করলো সে। কামিং। ভেতর থেকে আসতে বলল ইলমাজ। মায়া দরজা খুলে একবার উকি দিয়ে ভেতরে ঢুকে হালকা গলা ঝাড়তেই ইলমাজ মায়ার দিকে তাকালো। জি বলুন, কোনো প্রয়োজন? ভ্রু একটা উপরে তুলে বলল ইলমাজ। স্যার, আমার চা। আপনার চা মানে? মানে চায়ের ফ্লাস্ক এখানে ফেলে গিয়েছিলাম, ব্যাগ আর ফোন সহ। আচ্ছা তাই? আমি তো ভেবেছি চা শেষ করে দিয়েছেন সব, তাই ওটা নিচে পাঠিয়ে দিয়েছি। নিচে কোথায় স্যার? অফিস ক্যান্টিনের কিচেনে। উফ, আমার ব্যাগ আর ফোন? আপনার ফোন আমি দেখিনি, আর ব্যাগটা অ্যানিকে দিয়ে পাঠিয়েছিলাম। কেন দেয়নি আপনাকে? না স্যার, আমার চা। যান গ্রাউন্ড ফ্লোরে গিয়ে খুঁজে আসুন। নাক ফুলিয়ে ইলমাজের কেবিন থেকে বেরিয়ে গেল মায়া। গ্রাউন্ড ফ্লোরে এদিক থেকে ওদিক খুঁজতে খুঁজতে বেশ আধা ঘন্টা খোঁজার পর হাঁপিয়ে সিঁড়িতে বসে পড়ল সে। আমার চা। লাল হনুমান আমার জীবনকে টানা টানা বানিয়ে ফেলেছে। উঠে আবারও 4 তলায় গিয়ে ইলমাজের কেবিনের দরজা নক করলো। জি আসুন। স্যার, শুধু ক্যান্টিনের কিচেনে না, পুরো ক্যান্টিন খুঁজেছি কিন্তু পাইনি। আচ্ছা সত্যি পাননি? কি বলেন? ভ্রু কুচকে বাঁকা হাসলো ইলমাজ। সত্যি স্যার, পাইনি বলে ইলমাজের টেবিলের দিকে তাকাতে চোখ কপালে উঠল মায়ার। মায়ার দিকে তাকিয়ে বাঁকা হাসছে ইলমাজ। স্যার, আপনি তো বলেছিলেন ফ্লাস্ক নিচে, ক্যান্টিনের নিচে, আর এখন তো দেখছি এটা আপনার টেবিলের আগে থেকেই রাখা।
আগে থেকে রাখা ছিল যেহেতু আগে দেখেননি আপনি। না স্যার, সত্যি এটা তখন ছিল না, কিন্তু এখন কোথা থেকে আসলো? আর ছিলই যেহেতু আপনি আমায় আগে বলেননি কেন? এদিক থেকে ওদিক দৌড়াতে দৌড়াতে হুদাই পায়ের চামড়া উঠে এসেছি। কারো চোখের সামনে স্পষ্ট থাকা সত্ত্বেও যদি সে না দেখে, আমি তাকে বিস্তারিত কিছু জানাই না। আমি আপনাকে আগেও বলেছি, খামখেয়ালি মানুষগুলো আমার একদম অপছন্দ। আপনি চা খেতে না পারার শোকে এতটাই বিভোর ছিলেন যে আপনার চোখের সামনে স্পষ্ট থাকার পরও আপনি দেখলেন না, তাতে সমস্যা কার? বাঁকা হাসল ইলমাজ। তাতে দাঁত খিলিয়ে আছে মায়া। লাগছে এর আগে এখনই হার্ট অ্যাটাক করবে সে। সত্যি স্যার ছিল না, আমি দেখিনি। আপনি না দেখলে সেই সমস্যাটা আপনার। আমার নাম মিস মায়া আজহারি। মায়া দাঁত খিলিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। এবার চাইলে নিয়ে যেতে পারেন আপনার স্বাদের চায়ের ফ্লাস্ক। আর আমার ফোন? আমি তো ভুলে গিয়েছিলাম, পূর্ববর্তী জন্মে আপনার বাড়ির পাহাড়দার ছিলাম আমি। না স্যার, আমি তো বুঝিনি। আমি আপনার বস, আপনার ফোনের পাহারাদার নই। ইলমাজ উঠে মায়ার দিকে এগিয়ে আসতেই মায়া ফ্লাক্স হাতে সোজা কেবিনের বাইরে ভৌ দৌড়। এবার বুঝুন মিস মায়া আজহারি, কারো গায়ে গরম চা ছুঁড়ে মারার কষ্ট কত তীব্রতর। এবার ফোনটাও খুঁজুন। মুচকি হাসটি ইলমাজ। এনি রুমে গিয়ে মুখ ফুলিয়ে বসে আছে মায়া। ফোন খুঁজে পাচ্ছে না, তার দুঃখে মাথা ফেটে যাচ্ছে মায়ার। গোটা অফিসে তন্ন তন্ন করে ফোন খুঁজেছে সে, কিন্তু কোথাও তার ফোনের নাম নিশানা পর্যন্ত পাওয়া যায়নি। রাগে ফুঁসতে ফুঁসতে অ্যানির কেবিনে এসে বসলো মায়া। আমার ফোন এখন আমি কোথায় পাবো? হঠাৎ ফোনের আওয়াজ শুনে চমকে উঠল মায়া। টোনটা তো চেনা চেনা লাগছে। কেবিনের এদিক ওদিক তাকিয়ে লক্ষ্য করার চেষ্টা করছে যে টোনের আওয়াজটা কোন দিক থেকে আসছে। এদিক ওদিক তাকাতেই টেবিলের দিকে চোখ গেল মায়ের। তার ব্যাগ দেখে চমকে দৌড়ে টেবিলের দিকে গিয়ে ব্যাগ হাতে নিতে বুঝতে পারল ফোনের আওয়াজটা এতক্ষণ যাবত তার ব্যাগ থেকেই আসছিল। হ্যালো, ফোন পেয়েছেন মিস মায়া আজহারি? ফোনের ওপাশ থেকে ইলমাজ কথা বলল। দরজার দিকে তাকাতেই দেখলো ইলমাজ ফোন কানে, দাঁত বের করে হাসছে। হ্যাভ এ গুড ডে। বলা মাত্রই হাসতে হাসতে সেখান থেকে সোজা কেটে পড়ল ইলমাজ। মায়া শকে আছে। হাঁ করে ইলমাজের যাওয়ার দিকে এখনো তাকিয়ে আছে মায়া। সব আমাকে কষ্ট দেওয়ার জন্য পরিকল্পিত। একটা মাসুম আর ভদ্র মেয়ের উপর এইভাবে টর্চার করার জন্য আল্লাহ আপনার বিচার করবে। রাস্তায় হাঁটছে আর বকবক করছে মায়া। ইলমাজ অফিস থেকে বাসায় ফিরে বিছানায় গা এলিয়ে দিয়ে মুচকি হাসছে আর মায়ার পাগলামোর কথাগুলো ভাবছে। তখনই দরজাতেই কে যেন নক করলো। দরজার দিকে তাকাতেই ইলমাজ দিহানকে দেখলো। আসবো ভাই? এটা আবার জিজ্ঞেস করতে হয়? কার কথা ভাবছিলেন ভাই? রুমের ভেতর ঢুকতে ঢুকতে বলল দিহান। কই কি ভাবছিলাম? কিছুই তো ভাবছিলাম না। হুম, কিছু তো ভাবতেছিলেন, না হলে মুচমুচকে হাসি কি শাকসুন্নির সাথে দিচ্ছিলেন? আরে ধুর, কি বলছো এসব? আপনি অস্বীকার করছেন, তার মানে নির্ঘাত ব্যাপারটা আপনার হৃদয় স্পর্শক। বুঝেছি ভাই, প্রেমে পড়েছেন। পাগল হয়ে গেছো নাকি? আন্দাজে কি বলছো এসব? আরে ভাই বলেন না, সুন্দর আছে তো? এমন ঝগড়ালু আর বাচাল টাইপের মেয়েগুলো যতই সুন্দরী হোক না কেন, ইলমাজ রেহমান ওগুলো কেয়ার করে না। তার মানে নিশ্চিত ব্যাপার সিরিয়াস। কখনো কি প্রেম প্রীতি ছাড়া আর কোনো টপিক থাকে না তোর কাছে? ইলমাজ রহমান, যার মুখে হাসি খুব কম দেখা যায়, সেই ইলমাজ রহমান একা একা মুচকে হাসার মানে হলো ব্যাপারটা আকাশ ছোঁয়া। যাও, আমি ফ্রেশ হব। এমনিতেই খুব ক্লান্ত, আর তার উপর তোমার কথাগুলো আমাকে বোরিং ফিল করাচ্ছে। এখন বুঝলাম ভাই, মামলা সিরিয়াস। আসি এখন। ইলমাজ নাক ফুলিয়ে তাকিয়ে আছে দিহানের দিকে। ইলমাজের মুড বুঝতে পেরে দিহান সেখান থেকে কেটে পড়ল। ঠোঁট উল্টো করে একটা দীর্ঘশ্বাস নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল ইলমাজ। শাওয়ার অন করে বুকের দিকে চোখ পড়তেই সেই লালচে হয়ে যাওয়া অংশটা আবারও চোখে পড়ল ইলমাজের। চোখ পড়তেই সেদিনের চা মেরে দেওয়ার ব্যাপারটা মনে করে মুচকি হাসল ইলমাজ। আহ, আমার পায়ের ব্যথা মরে যাচ্ছি আম্মু। বিছানায় হাত পা ছড়িয়ে বাচ্চাদের মতো গড়াগড়ি দিয়ে কান্না করছে মায়া। ওই অমানুষের জন্য 3 বার সিঁড়ি বেয়ে উঠেছি আর নেমেছি। তো এভাবে কান্না করার কি আছে? খেয়ে একটা পেনকিলার নিয়ে ঘুমিয়ে পড়, ঠিক হয়ে যাবে। না, না খেয়ে মর। সত্যি আমি মরে যেতাম আম্মু, তুমি এটা বলতে পারলে? তো কি বলবো? ব্যথায় গড়াগড়ি খাচ্ছিস, কিন্তু খেয়ে মেডিসিন নিতে বলছি, কথা শুনছিস না। খাওয়ার পর 1 কাপ চা বানিয়ে দিবে আমার সোনা মা। পাম্পার দিতে হবে না, খেয়ে নে, বানিয়ে দেব। দাঁত বের করে হাসি দিয়ে খাওয়া শুরু করলো মায়া। তুমি চা বানিয়ে না দিলেও আমি খেতাম।
তার মা রুম থেকে বের হওয়ার পর নিজে নিজে বলল মায়া। সকালে অফিসে পৌঁছেই অ্যানির কেবিনে গিয়ে বসলো মায়া। আজকে তো তাড়াতাড়ি? কোনো ভুল আর করতে চাই না, তাই তাড়াতাড়ি এসেছি। শিক্ষা পেয়ে কাল রাত আমার অবস্থা 12টা বেজেছে। ওহো, গুড মর্নিং। এবার ফাইলগুলো নিয়ে স্যারের কেবিনে রেখে আসো। স্যার এসেছেন? চোখ গিলতে গিলতে জিজ্ঞেস করলো মায়া। না, তবে কিছুক্ষণের মধ্যেই আসবে। ও, বাসলাম বাবা। ফাইল হাতে নিয়ে ইলমাজের কেবিনে গেল সে। টেবিলে ফাইল রেখে বেশ কিছুক্ষণ কেবিনের চারদিক খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। দরজার সামনে দাঁড়িয়ে আছে ইলমাজ খুব মনোযোগ সহকারে। মায়াকে লক্ষ্য করছে আর মুচকি হাসছে, আবার হাসছে না। মায়া এখনো ওভাবেই দাঁড়িয়ে আছে দেখে ইলমাজ ভেতরে প্রবেশ করে। মায়ার পাশে গিয়ে তারপর দাঁড়ালো। এভাবে উপরে এদিক সেদিক তাকিয়ে কি তারা গুনছেন? চোখ উল্টে ফিরে তাকালো মায়া। কই স্যার, আমি তো ফাইল রাখতে এসেছিলাম। এই যে এনি ম্যাম বলেছিল ফাইলগুলো এখানে এনে রাখতে, তাই এসেছি, না হলে আসতাম না। সত্যি স্যার, আমি কিচ্ছু করিনি, বিলিভ মি স্যার। এক নাগারে কথাগুলো বলল মায়া। আপনি তো দেখছি মাস্টারপিস, ঝগড়ার সাথে সাথে কথাও বেশি বলেন। আমি ঝগড়া কবে করলাম? উল্টো জবাব দেওয়া আমি পছন্দ করি না, আগেও বলেছিলাম আপনাকে। না মানে স্যার, আমি যাচ্ছি। ইলমাজের দিকে তাকিয়ে তাকিয়ে দরজা খুলতে মুখে ধড়াম করে বাড়ি খেয়ে চেঁচিয়ে উঠল মায়া। ইলমাজ মুখ চেপে হো হো করে হেসে উঠল। আপনি কেমন মানুষ, হেল্প না করে উল্টো হাসছেন? নাকে হাত দিয়ে বলল মায়া। আমি হেল্প করতে গেলে আবার যদি আমার মনুষ্যত্বের ফায়দা ওঠান। মুখে হাত দিয়ে ভ্রু কুচকে চোখ বন্ধ করে আছে মায়া। ইলমাজ বুঝতে পেরে মায়ার দিকে এগিয়ে গেল। দেখি হাত সরান। লাগবে না আপনার হেল্প। একবার বললে কথা শুনেন না? সরাবো না হাত। রাগে ফুঁসতে ফুঁসতে মায়ার মুখ থেকে হাত টেনে সরালো ইলমাজ। নাক থেকে হালকা রক্ত আসতে দেখে মুখ গোমড়া করলো সে। মায়ার থুতনি ধরে উপরের দিকে মুখ তুলে টিস্যু দিয়ে রক্তাক্ত অংশটা মুছে দিতে দিতে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল মায়ার মায়াবী চেহারার দিকে। নাকে রক্ত মুছতে মুছতে মায়ার উপরের ঠোঁটে এক আঙ্গুল দিয়ে হালকা স্লাইড করতে চমকে উঠল মায়া। অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে ইলমাজ মায়ার দিকে। সেটা লক্ষ্য করতে মায়া ইলমাজ থেকে দূরে সরে দাঁড়ালো। বুঝতে পেরে হালকা গলা ঝেড়ে নিজের চেয়ারে গিয়ে বসলো ইলমাজ। আর ইউ অলরাইট নাও? জি, আই এম ফাইন। দাঁড়িয়ে আছেন কেন? কিছুক্ষণ মায়ার দিকে তাকিয়ে থাকার পর জিজ্ঞেস করলো ইলমাজ। মানে? বাংলা ভাষায় বলছি আমি। আপনি তো চলে যাচ্ছিলেন, আর এখন না গিয়ে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? শখ নেই দাঁড়িয়ে থাকার, আমি চলে যাচ্ছিলাম। কিন্তু আপনি? আমি কি? খুব নরম স্বরে জিজ্ঞেস করলো ইলমাজ। আপনি আমার আমি তোমার কি? চেয়ার থেকে উঠে মায়ার দিকে এগিয়ে যেতে যেতে বলল ইলমাজ। ইলমা যতই মায়ার দিকে এগিয়ে আসছে ততই মায়ার হৃদস্পন্দন ক্রমশ বেরিয়ে চলেছে, আর মিনিট পর পর ঢোক গিলেছে। বললে না যে আমি তোমার কি বলতে চেয়েছিলে? নিশাকাতর চাহনিতে তাকিয়ে আছে ইলমাজ মায়ার দিকে। স্যার, আপনি এদিকে আসছেন কেন? আমি তো বলছিলাম আপনি আমার ঠোঁট ছুঁয়েছেন কেন? চোখ বন্ধ করে ভ্রু কুচকে এক নাগারে বলে ফেলল মায়া। ইলমাজ মায়ার একদম কাছে এসে দাঁড়ালো। আমি তোমার ঠোঁট ছুঁয়েছি কেন তাই জিজ্ঞেস করেছিলে? মায়া চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছে। তোমার ঠোঁটে অনেক মায়া, তাতে যে কেউ অ্যাট্রাক্ট হবে। খুবই নেশা ভরা কণ্ঠে বলল ইলমাজ। ইলমাজের কথা শুনে 440 ভোল্টের টাসকি খেয়ে চোখ উল্টে তাকিয়েছে মায়া ইলমাজের দিকে। ইলমাজ মায়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর কুটকুটিয়ে হেসে উঠল। ইলমাজের এমন হাসিতে বেকুব বনে গেল মায়া। তুমি কি ভেবেছিলে তোমাকে আমি এসব বলবো? যদি প্রশ্ন করো ঠোঁট ছুঁয়েছি কেন, তাহলে বলবো ঠোঁটে তোমার ব্লাড লেগেছিল। এমনিতে দেখতে তুমি পেতনির মতো, তার উপর ওভাবে রক্ত লেগে থাকাতে তোমাকে লেডি ভ্যাম্পায়ারের লাস্ট ভার্সনের মতো লাগছিল, তাই না পারতেই আমাকে তোমার ঠোঁট ছুঁতে হয়েছে। তা না হলে আমার চয়েস অত খারাপ না। একটা ভ্রু উপরে তুলে বলল ইলমাজ। মায়া রেগে লাল টমেটো হয়ে আছে, পারছে না যে ইলমাজকে কতল করতে। ভ্যাম্পিয়ারের লাস্ট ভার্সনের উপাধি যেহেতু পেয়েছি, ইচ্ছে তো করছে সবার আগে আপনার রক্ত সব চুষে খেতে। মনে মনে বলছে মায়া। বেশ, আমার রক্তচোষার কথাই হচ্ছেন তাই না? আবারও 880 ভোল্টের ঝটকা খেয়ে কাঁত হয়ে আছে মায়া। রাগে হাতে হাত ঘষছে আর নাক ফুলিয়ে দাঁতে দাঁত খিলিয়ে ফুঁসছে। আর কিছু বলবেন নাকি আমার কাছ থেকে যেতে ইচ্ছে করছেন আপনার? বাঁকা হেসে বলল ইলমাজ।
গভীর নিঃশ্বাস ছেড়ে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে মায়া। মুখ ভেঙচি দিয়ে রাগে হনহন করতে করতে ইলমাজের কেবিন থেকে বেরিয়ে গেল মায়া। ইলমাজ নিজের কপালে আঙুল দিয়ে স্লাইড করতে করতে দরজার দিকে তাকিয়ে হাসছে, আর মায়ার ঠোঁট ছোঁয়ার কথা ভাবছে। এদিকে মায়া অ্যানির কেবিনে গিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে চা খাচ্ছে, আর ইলমাজের 14 গোষ্ঠী উদ্ধার করছে। হনুমান কি ভাবে নিজেকে? মিস্টার ওয়ার্ল্ড ওয়াইড নাকি হলিউডের টম ক্রুজ? কি বলেছিল আমাকে? আমি লেডি ভ্যাম্পিয়ারের লাস্ট ভার্সন। যদি আমি তাই হই তাহলে আপনিও বাংলা সিনেমার ভিলেন ডিপজলের লাস্ট ভার্সন। ডিপজলের নাম নিতে স্তব্ধ হয়ে গেল মায়া। না না, ডিপজল তো কাল্লা ভূত, হনুমান তো কাল্লা না। এটা আগে ভাবিনি কেন? যাই হোক, কাল্লা না হলো হনুমান আমার জীবনে খলনায়ক। জিন্দিগি তেনা তেনা করে ফেলছে আমার। নিজে নিজেই বলছে মায়া। অ্যানির কেবিনের বাইরে দাঁড়িয়েছিল ইলমাজ আর অ্যানি। মায়ার কথা শুনে অ্যানির প্রায় অজ্ঞান হওয়ার অবস্থা, আর ইলমাজ মুখে হাত দিয়ে চাপা হাসছে। অ্যানি ইলমাজের দিকে চোখ বড় বড় করে অসহায় দৃষ্টিতে তাকিয়ে ভয়ের হাসি হাসছে। ইলমাজ ইশারায় অ্যানিকে চুপ থাকার জন্য ইঙ্গিত করে তার কেবিনে ফিরে গেল। হাসতে হাসতে গড়িয়ে পড়ে যাচ্ছে ইলমাজ। অ্যানির সামনে থেকে সরে এসে হাসি লুকানোর চেষ্টা করছিল ইলমাজ। ইলমাজের পিছু পিছু অ্যানিও তার কেবিনের দিকে দৌড় দিল। অ্যানিকে কেবিনে আসতে দেখে ইলমাজ হাসি বন্ধ করে ফাইল হাতে নিয়ে চেক করতে লাগলো। কিছু বলবে অ্যানি? গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো ইলমাজ। না স্যার, মানে বলছিলাম কি, মিটিংয়ের কথা না বলেই চলে আসলেন যে? ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো অ্যানি। হ্যাঁ, মিটিংয়ের টাইম কাল সন্ধ্যায় ফিক্সড করে দাও, আর অফিসের বাকি প্রেজেন্টেশনগুলো তুমি হ্যান্ডেল করবে। তাহলে স্যার মিটিংয়ে আপনি একা যাবেন? না, মিস মায়াকে জানিয়ে দিন কাল সন্ধ্যার ফ্লাইটে আমাদের সিলেটের উদ্দেশ্যে রওনা হতে হবে। কিন্তু স্যার যাওয়ার কথা তো ছিল আমার। বিস্মিত হয়ে বলল অ্যানি। ইদানিং খুব বেশি মুখ চলছে তোমার। চোখ রাঙিয়ে তাকালো অ্যানির দিকে। ইলমাজের এমন চাহানি বিপদের সংকেত বুঝতে পেরে অ্যানি ভয়ে চুপসে আছে। আদার্স স্টাফ আমাদের নতুন ডিল নিয়ে ব্যস্ত। তৎক্ষণাৎ তার প্রেজেন্টেশন রেডি করতে হবে আগামী 3 দিনের মধ্যে। আর তুমি যদি আমার সাথে আসো তবে আমার ফিরতে 2 দিন লাগবে। তার মানে 1 দিনের মধ্যে প্রেজেন্টেশন রেডি করা সম্ভব না। আর অসম্ভবকে সম্ভব করা অনন্ত জলিলের কাজ, তোমার না। সো বাকি আছেন আমাদের অতি পরিশ্রমী ম্যাডাম মিস মায়া। আর আশায় যদি কোনো ইম্পর্টেন্ট কাজ পেন্ডিংয়ে রাখা হয় তবে নিশ্চিত আমার কোম্পানি গোল্লায় যেতে কেউ থামাতে পারবে না। আর যদি তুমি না পারো তবে সমস্যা নেই, স্যালারি দিলে এমপ্লয়ের অভাব নেই, চাইলে বলতে পারো। ভ্রু কুচকে বলল ইলমাজ। না স্যার, আমি তো বোঝাইনি, মানে আমি তো আছি স্যার, সমস্যা নেই। আমি নিউ প্রজেক্টটা রেডি করার জন্য নিজের জানও দিয়ে দেব। ভয়ে ঢোক গিলতে গিলতে বলল অ্যানি। জান দেওয়ার দরকার নেই, এফোর্ড আর হার্ডওয়ার্ক দিলেই হবে। জি স্যার। এইভাবে মূর্তির মতো দাঁড়িয়ে না থেকে যা বলেছি তা সেরে নাও। কাজে গাফিলতি আর ধীরগতি আমার একদম অপছন্দ, সেটা কি আর বলতে হবে? না স্যার, আমি এক্ষুনি গিয়ে মায়াকে বলে দিচ্ছি যেন রেডি থাকে। তুমি এখনো দাঁড়িয়ে কথা বলছো? রক্ত রাঙা চোখে অ্যানির দিকে তাকালো ইলমাজ। আর কথা না বাড়িয়ে সোজা সেখান থেকে কেটে পড়লো অ্যানি। স্যার বলেছে আগামীকাল সন্ধ্যায় মেয়ের জন্য সিলেটের উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো আমি কি করব? তোমাকে স্যারের সাথে যেতে হবে। চা খাওয়ার সময় নাক মুখ থেকে চাপ বের হয়ে কাশতে শুরু করলো মায়া। বেশ কিছুক্ষণ কাশার পর থামলো মায়া। কিন্তু আমি কেন? ন্যাকা কান্না করে জিজ্ঞেস করলো সে। সেটা স্যার জানে, আমি কি করে বলবো? কান্না মাখা মুখ বানিয়ে সোজা ইলমাজের কেবিনে গেল মায়া। স্যার আসবো? জি আসুন। ইলমাজের টেবিলের সামনে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে মায়া। কিছু বলবেন নাকি শুধু আমার কেবিনে আসার বাহানা খুঁজতে থাকেন? বাঁকা হেসে বলল ইলমাজ। আমি কেন বাহানা খুঁজবো হুদাই? একটা কথা জিজ্ঞাসা করতে এসেছিলাম। জি বলে ফেলুন, কান খোলা আছে আমার। আমাকে কি আপনার সাথে সিলেটে যেতে বলছেন? জি, আপনার সাথে হানিমুন করার শখ জেগেছে তো তাই। মায়ার রাগ চরম পর্যায়ে। সে পারছে না ইলমাজকে জিন্দা দাফন করতে। নিজের ঘরের জানালার পাশে দাঁড়িয়ে বাইরের মেঘলা আকাশ দেখছে মায়া। ইলমাজের ওভাবে তার ঠোঁট ছোঁয়ানোটাকে ঠিক স্বাভাবিকভাবে নিতে পারছে না মায়া। ওই কথা মনে পড়লে কেন জানি মায়ার হার্টবিট বাড়তেই থাকে। ওয়াও, আজকে কি চাঁদ দক্ষিণে উঠেছে? তার ভাইয়ের ডাকে ভাবনার জগৎ থেকে বের হয়ে ফিরে জিজ্ঞাসা দৃষ্টিতে তার ভাইয়ের দিকে তাকালো মায়া। আজকে চায়ের ফ্লাক্স কোথায়? চমকে জিজ্ঞেস করলো মায়ার ভাই। আজকে ভাল লাগছে না তাই খাচ্ছি না। আর আমি খাই বা না খাই তোমার কি? তাই তো বললাম,
চাঁদ কি আজকে দক্ষিণে উঠেছে? ভাইয়ের দিকে আর চোখে তাকিয়ে আছে মায়া। সন্ধে হতে সিলেট যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল ইলমাজ আর মায়া। ইলমাজ কার ড্রাইভ করছে আর বারবার মায়া ইলমাজের দিকে আর চোখে তাকাচ্ছে। কি হলো, বারবার আর চোখে তাকাচ্ছেন? কাইলার পথ চেঞ্জ করেছেন নাকি? মানে কি স্যার? আমি কেন আপনার দিকে তাকাবো হুদাই? ওয়েল, কোন নজর থেকে বাঁচলাম। কোনো জবাব না দিয়ে মায়া জানালার দিকে মুখ ফিরিয়ে নিল। ইলমাজ মায়ের উপর থেকে নিচ পর্যন্ত বেশ করে দেখে হালকা মুচকি হাসি দিয়ে আবারও ড্রাইভিংয়ে মনোযোগ দিল। এয়ারপোর্টে এসে গাড়ি থামল। মায়া এখনো বসে আছে দেখে ভ্রু কুচকালো ইলমাজ। সিলেট কি কারে বসে পাড়ি দিবেন নাকি নামবেনও বটে? কিছু না বলে ব্যাগ নিয়ে গাড়ি থেকে নেমে এক পাশ হয়ে দাঁড়ালো মায়া। ইলমাজ হাঁটতে শুরু করলো আর তার পিছু পিছু মায়াও যেতে শুরু করলো। বারবার আর চোখে তাকাচ্ছে মায়া ইলমাজের দিকে। লোকটা এত লম্বা কেন? দেখতে আসলে হলিউডের টম ক্রুজ থেকে কম না। বেশ সুদর্শন, স্মার্ট, হ্যান্ডসাম, হট, সব মেয়েরাই হা করে তাকিয়ে আছে। ছি, কি ভাবছি এগুলো? মনে মনে বলল মায়া। চলুন ম্যাম, এইভাবে বসে থাকলে তো আমাদের ফ্লাইট মিস হয়ে যাবে, তাই না? জি স্যার। প্লেনে উঠে ইলমাজকে ফলো করে এগোচ্ছে। ইলমা যত্রতত্র ভেতরের দিকে যেতেই আছে। এই লোকটা এতগুলো সিট ফেলে যাচ্ছে কোথায়? একটা তো বসছে না, আজব। মনে মনে বলছে মায়া। স্যার স্যার স্যার। অস্থির হয়ে ইলমাজকে ডাক দিল মায়া। ফিরে তাকালো ইলমাজ। কি হলো, এভাবে চেঁচাচ্ছ কেন? সিট তো সব ফেলে চলে যাচ্ছেন, বসবেন কোথায়? বাথরুমে? চুপচাপ আসো, বেশি কথা বলা আমার একদম অপছন্দ। রেগে আগুন হয়ে বলল ইলমাজ। কিন্তু স্যার, সিটে যদি সবাই বসে যায়, আমরা যদি সিট না পাই? নাক মুখ ফুলিয়ে রেখেছে ইলমাজ। এটা তোমার লোকাল বাস না যে সিটে যে যার মতো এসে বসে যাবে। তাহলে এখনো বসছেন না যে? এগুলো জেনারেল অ্যান্ড ইকোনমি ক্লাস, আর আমাদের বুকিং হচ্ছে বিজনেস ক্লাস। সো জাস্ট স্টপ ননসেন্স। ও সরি স্যার। ইলমাজ আগে মায়াকে বসালো, তারপর নিজে এসে পাশে বসলো। প্লেন স্টার্ট হতে সজোরে চিৎকার করে উঠল মায়া। কি হলো, এভাবে চিৎকার করছো কেন? আজব। স্যার, আমার খুব ভয় করছে, আমি আগে কখনো প্লেনে উঠিনি। মায়া চেঁচাচ্ছে আর কান্না করছে। এই মেয়ে চুপ একদম, সবাই তাকিয়ে আছে। স্যার, আমি নেমে যাব, আমার মাথা ঘুরাচ্ছে, খুব বেশি উচ্চতায় আমার ভয় লাগে। মায়ার মাথা টেনে নিজের কাঁধে রাখলো ইলমাজ। এইভাবে থাকো, আধা ঘন্টা পর ল্যান্ড করবো আমরা। ততক্ষণ আমার কাঁধে মাথা রেখে রিল্যাক্স থাকো। ইলমাজের কাঁধে মাথা রেখে চুপচাপ হয়ে আছে মায়া। ইলমাজ আর চোখে তাকিয়ে আছে মায়ার দিকে আর মুচকি হাসছে। মায়ের চুল মুখে পড়তে আলতো হাতে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, আবার সংকোচ বোধ করছে। ইলমাজ ডাকতে চাইছে কিন্তু ইচ্ছে করছে না ডাকার। মায়ের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলো ইলমাজ। হলুদ রঙের লং ড্রেসটা যেন এই মেয়ের ধবধবে ফর্সা শরীরকে আরও ফুটিয়ে তুলেছে। নামের সাথে চেহারার সার্থকতা যেন সদৃশ্যমান। সেদিন এত কথা শোনানোর পরও তাকে একটা কড়া কথা পর্যন্ত বলতে মন সায় দেয়নি। আর তার কারণ হলো এই চরম পর্যায়ের মায়া, যা তার গরম চায়ের ছিটায় বুকে বিন্দুমাত্র আঘাত অনুভব করায়নি। ইলমাজ ভাবছে আর অপলক তাকিয়ে দেখছে আর মুচকি হেসে মায়ার মুখ থেকে আলতো করে চুল সরিয়ে তার মাথার সাথে হালকা নাক লাগিয়ে চুলের ঘ্রাণ নিচ্ছে। মায়ের ঘুম ভাঙতে গলা ঝেড়ে নড়ে চড়ে বসলো ইলমাজ। নিজেকে এভাবে ইলমাজের কাঁধে দেখি ইতস্তত বোধ করছে মায়া। সরি স্যার, কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। ঠিক আছো? জি। আমরা পৌঁছেনি এখনো? হ্যাঁ পৌঁছেছি, শুধু ল্যান্ড করার বাকি। স্যার, আমরা এখন কোথায় যাব? নৌকা চালাতে যাবে? হ্যাঁ হ্যাঁ, ওই নৌকায় আপনি ডুববা মইরা যায়, অন্তত আমি তো শান্তি পাইতাম। মনে মনে বলছি মায়া। মায়ার চেহারার এক্সপ্রেশন দেখে ইলমাজের হাসি বের হয়ে যাওয়ার উপক্রম। এয়ারপোর্টে ল্যান্ড করে ইলমাজ নিজ গতিতে হাঁটছে, তার পিছু পিছু মায়াও দৌড়াচ্ছে। স্যার, একটু আস্তে হাঁটলে এমন কি ক্ষতি হবে আপনার? ধীরগতির মানুষগুলো ব্যক্তিত্বহীন। আপনি আর আপনার ব্যক্তিত্বের গোষ্ঠী কিলাই। ইলমাজ পার্কিংয়ে গিয়েই থামল, আর মায়া তার পিছু পিছু থেমে হাঁপাচ্ছে। এইটুকুতে হাঁপিয়ে উঠছেন আপনি, না জানি বাকি সময় কি করবেন। মুখ বেঁকে বলল ইলমাজ। আপনি এভাবে দৌড়াচ্ছিলেন, তাতে আমার কি দোষ? আমার হাতে ব্যাগও বটে। আচ্ছা, এটাকে ব্যাগ বলে আগে জানতাম না। আর এত বড় বস্তা, ব্যাগটা সবসময় ঝুলিয়ে রাখতে বিরক্ত লাগে না আপনার? না স্যার, এখানে আমার কলেজের টুকরা থাকে। আচ্ছা, কলিজার টুকরো ইদারিং ব্যাগে অবস্থান করে, আর তা মিস মায়া আজহারি দ্বারা আবিষ্কৃত ব্র্যাভো।
মুখ ভেটকে হাত তালি দিতে দিতে বলল ইলমাজ। কোনো কথা না বলে মায়া মুখ বেঁকে দাঁড়িয়ে আছে। এখানে দাঁড়িয়েছে কেন আমরা? লোকাল বাসের অপেক্ষা করছি আমরা। এয়ারপোর্টে লোকাল বাস? মায়ের কথায় কোনো জবাব দেয়নি ইলমাজ। ফোন হাতে নিয়ে কাউকে কল দিচ্ছে আর মায়াকে বলছে চলো এখন। ফোন পকেটে রেখে আবার হাঁটতে শুরু করলো সে। মায়াও হাঁটতে শুরু করলো। পার্কিংয়ে গিয়ে গাড়িতে উঠে বসলো ইলমাজ। মায়া গাড়ির দিকে চোখ উল্টে তাকিয়ে আছে। গাড়ির বাইরে দাঁড়িয়ে আবারও তাকিয়ে দেখছে ইলমাজকে। কি সমস্যা আপনার? ভিতরে আসার জন্য কি আপনাকে স্পেশালি ইনভিটেশন কার্ড দিতে হবে? না মানে স্যার, কার গাড়িতে বসে যাচ্ছেন? গাড়ির মালিককে পারমিশন দিয়েছেন তো? রাগে দাঁত খিলিয়ে এক হাতে ঘাড় ঘষছে আর রাগ নিয়ন্ত্রণ করার জন্য জানালার বাইরে এদিক ওদিক তাকাচ্ছে ইলমাজ। গাড়ির মালিক আমি, আর একটা কথাও যদি মুখ থেকে বের করেছো তো এখানেই একা ফেলে চলে যাব আমি। তখন ফকিরের বেশি ভিক্ষা করো। সরি স্যার, আমি জানতাম না যে এই গাড়ির মালিক আপনি। হ্যাঁ, অপরাধ হয়েছে আমার। নেক্সট টাইম থেকে গাড়িতে নেম প্লেট লাগিয়ে রাখবো। দাঁতে দাঁত চেপে চাপা হেসে বলল ইলমাজ। আমি তা মিন করিনি স্যার। সোজা গাড়িতে উঠে বসো আর হোটেলে না পৌঁছানো পর্যন্ত একটা উফ আর একটা শব্দের স উচ্চারণ করবে না। জি স্যার। ভীতু বিল্লির মতো জবাব দিল মায়া। ইলমাজ মুখ জানালার দিকে ঘুরিয়ে মুচকি হাসছে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর মাঝ রাস্তায় হঠাৎ গাড়ি থেমে যাওয়া মাত্র চমকে উঠল সবাই। গাড়ি থামিয়েছো কেন? স্যার, কোনো প্রবলেম হয়েছে মেবি, চেক করতে হবে। তাহলে বসে আছো কেন? যাও গিয়ে চেক করো। ড্রাইভার বের হয়ে গাড়ি চেক করছে আর মায়া মাথা নিচু করে চুপচাপ বসে আছে। ইলমাজ বারবার আর চোখে তাকাচ্ছে মায়ার দিকে। স্যার। বাইরে থেকে ডাকলো ড্রাইভার। বলো, কোনো সমস্যা? স্যার, একটু সময় লাগবে, টায়ার পাংচার হয়ে গেছে। কতক্ষণ লাগবে? এই তো 20 মিনিট, ততক্ষণ বাইরে এসে অপেক্ষা করতে হবে। ইলমাজ গাড়ির বাইরে গিয়ে দাঁড়ালো আর মায়া এখনো গাড়িতেই বসে আছে। কি সমস্যা আপনার? গাড়ির টায়ার পাংচার হয়েছে কি শুনেন শুনি? আপনার কারণে একটা অলরেডি পাংচার আর বাকিগুলোরও কি অবস্থা খারাপ করার ইচ্ছে জেগেছে আপনার? রেগে আগুন হয়ে গাড়ির ভেতর থেকে বাইরে এসে দাঁড়ালো মায়া। আর কতক্ষণ লাগবে? খুব বিরক্ত লাগছে আমার। স্যার, আর একটু সময় লাগবে। মায়া হাঁটতে হাঁটতে গাড়ি থেকে একটু দূরে সরে গেল। মায়াকে পাশে দেখতে না পেয়ে এদিক ওদিক খুঁজতে খুঁজতে ইলমাজও সেদিকটায় ছুটে গেল। মায়া গুটি গুটি পায়ে হাঁটছে। ইলমাজ দৌড়ে মায়ার পাশে গিয়ে দাঁড়ালো। এখানে কি আপনার শ্বশুরবাড়ির লোকজন থাকে নাকি? মানে কি? মানে হাঁটতে হাঁটতে এমনভাবে এত দূর এসেছেন যেন এখানকার সবকিছু আপনার চেনা। এত দূর কোথায়, সামান্য তো আসলাম। বলে পেছনে ফিরে তাকাতেই দেখছে বেশ খানিকটা দূরে চলে এসেছে সে। চমকি ইলমাজের দিকে তাকিয়ে চাপা হাসি দেওয়ার চেষ্টা করছে মায়া। ইলমাজও দাঁত চাপিয়ে হাসছে। চলো এখান থেকে। মায়ার পেছনে কয়েকজন লোক মায়ার দিকে কুনজরে তাকাতে দেখে বলল ইলমাজ। মায়ার হাতের বাহু ধরে টেনে নিয়ে যেতে লাগলো। ভাড়া কত করছেন? ওই লোকগুলোর মধ্যে থেকে একজন বলে উঠল। ইলমাজ অগ্নি দৃষ্টিতে লোকটির দিকে তাকালো। না মানে কইছিলাম কি, দাম আরো বাড়াই দিব। ইলমাজের চোখ রক্তের মতো লাল বর্ণ ধারণ করেছে। সোজা গিয়ে ওই লোকের মুখে এক নাগারে ঘুষি দিতে লাগলো। কি বলছিলি? আবার বল। বল না অমানুষ। ওই লোককে আঘাত করতেই আছে, লাঠির উপর লাথি মারছে ইলমাজ। ইলমাজকে পেছন থেকে কেউ একজন গাছের টুকরো দিয়ে খুব জোরে পিঠে আঘাত করলো। ইলমাজ সেদিকে লক্ষ্য না করে ওই লোককে আঘাত করতেই আছে। এই মিয়া, ওরে মারণ বন্ধ কর, নাইলে এই মাইয়ার কাপড় সিঁড়া ফালামো। মায়ার এক হাতের বাহু ধরে বলল লোকটা। ইলমাজ অগ্নি দৃষ্টিতে লোকটার দিকে তাকালো। ততক্ষণে প্রথম ব্যক্তিটা রক্তাক্ত হয়ে মাটিতে কাত হয়ে আছে। মায়া ব্যাগ থেকে ফ্লাক্স বের করে এক হাত দিয়ে ওই লোকের মুখে খুব জোরে আঘাত করতেই লোকটা মায়াকে ছেড়ে দূরে গিয়ে ছিটকে পড়ল। আমার কাপড় ছিঁড়বি তুই? বাড়িতে মা বোন নেই? দাঁড়া, দেখাচ্ছি তোকে কিভাবে কাপড় ছিঁড়তে হয়। ফ্লাস্কের ঢাকনা খুলে সব চা ওই লোকের মুখে ছুঁড়ে মারল। ব্যাগ দিয়ে ওই লোকের মাথায় জোরে জোরে বাড়ি দিতে শুরু করলো। কাপড় ছিঁড়বি? দেখ কাপড় কিভাবে ছিঁড়ে। বলা মাত্রই ওই লোকের শার্টের বোতামের অংশটুকু ধরে হেঁচকে এদিক থেকে ওদিক সর্বোচ্চ শক্তি দিয়ে টানতে শুরু করলো। তোকে আমি মেরে হ্যাশকে চোরের মতো সিলেটের চা বাগানে কাকতারুয়া বানিয়ে রাখবো। চেহারা দেখেছিস নিজের? গরুর চোখের মতো লাগে তোকে, হারামজাদা। পা থেকে জুতা খুলে সেই জুতা দিয়ে হাই লেভেলের পিটুনি দিচ্ছে মায়া ওই লোককে। মেরে শার্ট ছিঁড়ে পুরো সার্কাসের ছোকার বানিয়ে দিয়েছে। তাদের গ্রুপের বাকি দুইজন লোক ইলমাজ যাকে পিটিয়েছে তাকে মাটি থেকে তুলল। একজন ধরলো, অন্যজন ইলমাজের সামনে এসে দাঁড়ালো। তোর কি ওর মতো আদমরা হওয়ার ইচ্ছা জেগেছে?
ভাই বাদ দেন, যা হওয়ার হয়ে গেছে। আমরা প্রথমে আপনারে চিনতে পারি নাই, ওদের পক্ষ থেকে আমরা ক্ষমা চাইতেছি। আপনার বউয়ের কন তারে ধুলাই দেওয়া বন্ধ করতে, বেচারা কাইত হইয়া গেছে। আর একটু ধুলা খাইলে মেডিকেলে নেওয়া লাগবে। বউ শব্দটা শুনে ইলমাজ মায়ার দিকে অবাক চোখে তাকালো। মায়া এখনো জুতা দিয়ে তাকে দর্শন করেই যাচ্ছে, থামার কোনো নাম নিচ্ছে না। মায়া থামো এখন। মায়ার বাহু ধরে টেনে মায়াকে নিজের কাছে নিয়ে আসলো ইলমাজ। মায়া এখনো হাতাপাই করছে ওই লোককে মারার জন্য। মায়া স্টপ ইট, অনেক হয়েছে। এই ধোলাই বেচারা আগামী 10 বছর মনে রাখবে। এখন থামো। কেন থামবো? তার কত বড় সাহস আপনার পিঠে ওভাবে আঘাত করেছে? তার জন্য এতক্ষণ যাবৎ আপনি ওকে হারপিক দিয়ে ধুয়েছেন, বুঝেছি। আপনি লেডি মাফিয়া, এবার থামুন। ইলমাজের কথা শুনে নিজেকে স্থির করলো মায়া। লোকটা আমদানি আঠানি খরচা রুপাইয়ার জনি লিভার যেভাবে বইয়ের হাতে ধোলায় খেয়ে চোখ উল্টে চিত হয়েছিল না, ঠিক এই লোকটারও একই অবস্থা হয়েছে। কুত্তা, গরুচর, যা কোথাও গিয়ে মরে যা। চেঁচিয়ে চেঁচিয়ে বলছে মায়া। ওই লোকগুলো তাৎক্ষণিক সেখান থেকে কেটে পড়ল। আপনার ভাব স্বভাব দেখে প্রথমে ভেবেছিলাম আপনি অলিগলির কোনো সাধারণ লেডি গুন্ডি হবেন, কিন্তু আজকে প্রমাণ পেলাম আপনি লেডি মাফিয়ার প্রথম ধাপে পড়েন। ধন্য আমি। লোকটাকে মেরে মায়া হাঁপাচ্ছে। ইলমাজ মায়ার দিকে আকস্মিক ভাবে তাকিয়ে আছে। এই মেয়েটার মধ্যে এমন কি আছে আমি ভেবে ঠাঁই পাই না। সবচেয়ে আলাদা তুমি। দুজন হোটেলে যেতে যেতে প্রায় 10টা বেজেছে। ইলমাজ নিজের জন্য আর মায়ার জন্য আলাদা রুম বুক করেছে। মায়া চুপচাপ রিসেপশনে দাঁড়িয়ে আছে। মায়ার মুখে চিন্তার ছাপ দেখতে পেল ইলমাজ। কি চিন্তা করছো? না স্যার, তেমন কিছু না। তোমার জন্য আলাদা রুম বুক করা হয়েছে, সো ভয় পাওয়ার কিছুই নেই, বিকজ আমার চয়েস এত খারাপ না। মায়ার চেহারার অবস্থা দেখে বহু কষ্টে হাসি চাপিয়ে রেখেছে ইলমাজ। ইলমাজের পাশে মায়ার রুম বুক করেছে যাতে কোনো সমস্যা না হয়। মায়াকে তার রুমে পৌঁছে দিয়ে নিজের রুমের বিছানায় গা এলিয়ে দিল সে। ফ্রেশ হয়ে বের হতে হতে প্রায় আধ ঘন্টা লেগে গেছে মায়ার। ফ্রেশ হয়ে ব্যাগ খুঁজতেই দেখছে তার রুমে ব্যাগ নেই। চমকে উঠল মায়া। সার্ভিসম্যান হয়তো ভুলে ব্যাগ ইলমাজ স্যারের রুমে রেখে এসেছে। গিয়ে নিয়ে আসি। না না, এই সময় যাওয়া কি ঠিক হবে? খুব জোরে বাড়ি লাগাতেই পিঠে বেশ আঘাত পেয়েছে ইলমাজ। পিঠের বাম পাশে ফুলে কালচে হয়ে গেছে ইলমাজের। উদম গায়ে আয়নার সামনে দাঁড়িয়ে আয়নার দিকে পিঠ ঘুরিয়ে দেখার চেষ্টা করছে ইলমাজ। আর ব্যথায় হালকা কুকড়ে উঠছে সে। রুমের দরজা লক না থাকায় মায়া ইলমাজের রুমের ভেতর প্রবেশ করতেই ইলমাজকে এমন অবস্থায় দেখে চমকে উঠল মায়া। সরি 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 স্যার, আমি কিছু দেখিনি। চোখে দুহাত দিয়ে চোখ ঢাকতে ঢাকতে বলল মায়া। আতঙ্কিত হয়ে মায়ার দিকে ফিরে তাকালো ইলমাজ। মায়া হাত দিয়ে ভাবে চোখ লুকাতে দেখে কিছুটা অবাক হলো ইলমাজ। স্যার, আমি পরে আসবো। চোখ হাত দিয়ে রেখেছে মায়া। দরজাকে আমি লক করতে ভুলে গেছিলাম নাকি তুমি লক ভেঙে ভেতরে ঢুকেছো? একটা ভ্রু উপরে তুলে বলল ইলমাজ। না না না, আমি কিভাবে লক ভাঙবো স্যার? আমারও তো শক্তি কোথায় হয়েছে? চোখে হাত রেখেই বলল মায়া। ও, আমি তো ভুলে গেছিলাম। তোমারও তো শক্তি কোত্থেকে যে তুমি তালা ভেঙে ভিতরে প্রবেশ করবে? মুখ বাঁকা করে মায়ার জুতার দিকে তাকিয়ে বলল ইলমাজ। আচ্ছা, আমি পরে আসছি স্যার। আমতামতা করে বলে দরজার দিকে পা বাড়ালো মায়া। ওয়েট। থমকে দাঁড়ালো মায়া। আমার মান সম্মান নষ্ট করে তুমি কিভাবে চলে যাবে? মানে কি স্যার? মানে তুমি আমাকে বিনা বস্ত্রে দেখেছো, আমার ইজ্জতের ফালুদা বানিয়েছো। এটা শাস্তিযোগ্য অপরাধ মনে হচ্ছে আমার। ইলমাজ মায়ার পেছনে দাঁড়িয়ে আছে আর মায়া চোখ বড় বড় করে দরজার দিকে তাকিয়ে ঢোক গিলছে। স্যার, কি বলছেন এসব? আমি জানতাম না আপনি এমন অবস্থায় থাকবেন। আর আপনি কি মেয়ে নাকি যে আপনার ইজ্জত নষ্ট হবে? আর তাছাড়া আমি কিচ্ছুই দেখিনি স্যার, সত্যি। আমি তোমাকে দেখতে দেখেছি, তুমি রক করে ঢুকনি, যেহেতু এটা অপরাধ আর এটা শাস্তি তো তুমি পাবেই। আপনি পাগল হয়ে গেছেন স্যার? আমি জানতাম না। সরি স্যার, নেক্সট টাইম থেকে নক করে ঢোকার কথাটা মাথায় রাখবো। সেটা পরের কথা, আমারটা তো আগে মিটিয়ে নিতে হবে। বাঁকা হাসল ইলমাজ। আমি আসছি স্যার। মায়া দরজার দিকে এগিয়ে গেল। আর তখন ইলমাজ মায়ার হাতের বাহু ধরে এক টান দিয়ে ইলমাজের দিকে মুখ ঘুরিয়ে দাঁড় করালো তাকে। কি সমস্যা? ওভাবে চোখে হাত দিয়ে রেখেছো কেন? আমাকে দেখতে কি বিকৃত মানবের মতো লাগে? না মানে স্যার, আমার আনিজি লাগছে তাই।
হাত সরিয়ে দিকে তাকাও। মায়া হাত সরিয়ে ভ্রু কুচকে চোখ বন্ধ করে রেখেছে। মায়ার এমন অবস্থা দেখে ইলমাজের বড্ড হাসি পাচ্ছে। ইলমাজ মায়ার দিকে তাকিয়ে আছে আর মুচকি হাসছে। এদিকে তাকাতে বললাম। মায়া ঢোক গিলল, এক চোখ খুলে ইলমাজের দিকে তাকালো। ইলমাজ মায়ার দিকে তাকিয়ে থাকতে দেখে মায়া আবারও চোখ ঢাকলো। এদিকে তাকাতে এমন করছো, আর যখন শাস্তির সম্মুখীন হবে তখন তোমার অবস্থা কি হবে তাই চিন্তা করছি। ইলমাজের কথা শুনে রীতিমতো চমকে চোখ বড় করে ইলমাজের দিকে তাকালো মায়া। মানে কি স্যার? মানে ওই যে আমার শার্ট দেখছো, আমি এতক্ষণ ওদিকেই তাকাতে বলছিলাম। ওটা তোমার কারণে নোংরা হয়েছে, সো এখন তুমি এটা ধুয়ে দিবে, যেভাবে ওই লোকটাকে জুতা দিয়ে ধুয়ে কাকতারুয়া বানিয়েছিলে। ও, তাহলে এটা আমার শাস্তি ছিল? স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল মায়া। কেন, অন্য কিছু আশা করছিলে নাকি? একটা ভ্রু উপরে তুলে বলল ইলমাজ। না না, মানে ঠিক আছে, এক্ষুনি ধুয়ে দিচ্ছি। ইলমাজ ওয়াশরুমের দিকে ইশারা করে যেতে বলল মায়াকে। মায়া শার্ট নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। ইলমাজ পেট ধরে হাসতে হাসতে বেডে বসে পড়ল। বেশ কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে চমকে উঠল মায়া। ইলমাজ আয়নার সামনে দাঁড়িয়ে পিঠের আহত অংশটা ছোঁয়ার চেষ্টা করছে, আর ব্যথায় কুকড়ে উঠছে। গম্ভীর মুখে ইলমাজের পিঠের দিকে তাকিয়ে আছে মায়া। ইলমাজের পিঠের একাংশে কালচে সার্কেল হয়ে গেছে। মায়ার খারাপ লাগছে কেন জানি, খুব মায়া হচ্ছে তার জন্য। মায়া অসহায় চাহনিতে তাকিয়ে আছে ইলমাজের দিকে। ইলমাজ মায়ার দিকে লক্ষ্য করতেই নিজেকে স্বাভাবিক করে নিল। কি হলো, কখন এসেছো? আর এইভাবে স্ট্যাচু হয়ে আছো কেন? ওয়াশরুমে ভূত দেখেছো নাকি? হাসতে হাসতে বলল ইলমাজ। এত ব্যথা পাওয়ার পরও এই মানুষটা বিন্দু মাত্র তার অনুভূতি বুঝতে দেয়নি। একটা মানুষ এতটা সহনশীল কিভাবে হতে পারে? ইলমাজের দিকে অপলক তাকিয়ে ভাবছে মায়া। ও হ্যালো মিস মায়া, এইভাবে কি দেখছো? এবার মনে হচ্ছে সত্যি তুমি ভূত দেখেছো। এই প্রথম দেখলাম মিস মায়াও কাউকে ভয় পায় নাকি ভূতও তোমাকে দেখে পালিয়ে গেছে। হাসতে হাসতে বলছি ইলমাজ। আজকে ইলমাজের এমন কথায় মোটেও রাগান্বিত হয়নি মায়া, বরং সেও হেসে দিল। আমার ব্যাগে বাম আছে, চাইলে পিঠে লাগিয়ে নিতে পারেন। মায়ের এমন কথায় খটকা লাগলো ইলমাজের। হালকা ঘাড় বাঁকা করে ভ্রু কুচকালো সে। সহানুভূতি দেখাচ্ছ? যদি তাই হয় তবে বলবো, সহানুভূতি প্রদর্শন করা মানুষগুলো আমার একদম অসহ্য লাগে। আমি কখনো কারো সহানুভূতির সম্মুখীন হইনি, না কখনো হব। রাগী ভাব নিয়ে বলল ইলমাজ। না স্যার, সহানুভূতি কেন দেখাবো? আপনার পিঠে ক্ষতের দাগ হয়ে গেছে, আর তা আমার কারণই হয়েছে, তাই বললাম। আমি ঠিক আছি। মুখ অন্যদিকে ঘুরিয়ে বলল ইলমাজ। তা আমি দেখতেই পাচ্ছি। মায়ের কথার কোনো জবাব দিল না ইলমাজ, চুপচাপ দাঁড়িয়ে আছে সে। মায়া বেড থেকে ব্যাগ উঠিয়ে তার ভেতর থেকে বাম নিয়ে ইলমাজের দিকে এগিয়ে দিল। আই ডোন্ট নিড ইট, আই এম অল রাইট। আর তাছাড়া আমি আগেও বলেছি আমার কারো সিম্প্যাথি প্রয়োজন নেই। আমিও আপনাকে আগে বলেছি, আমি আপনার প্রতি কোনো সহানুভূতি দেখাচ্ছি না। আপনি আমাকে প্রোটেক্ট করার জন্য এমন অবস্থায় সম্মুখীন হয়েছেন, আর কষ্ট যেহেতু আপনি আমার জন্য পাচ্ছেন, তবে এটাকে ঠিক করার দায়িত্বটাও আমার। আমার হাত পৌঁছাবে না। আমি লাগিয়ে দিতে পারি যদি আপনি কিছু না মনে করেন। দিতে পারো। মায়া বামের ঢাকনা খুলে ইলমাজের পিঠের ক্ষত জায়গাটায় আস্তে আস্তে লাগাতে শুরু করলো। ইলমাজ আয়নায় মায়ার দিকে আর চোখে তাকিয়ে আছে। উফস, এই লোকটা এত হট কেন? মনে মনে বলছে, বড় বড় নিঃশ্বাস নিচ্ছে আর ঢোক গিলছে মায়া। ক্ষত অংশে হালকা চাপ পড়তে আওয়াজ করে উঠল ইলমাজ। ও সরি স্যার, আমি খেয়াল করিনি, এখন ব্যথা কমে যাবে। ইলমাজ এখনো মায়ার দিকে আর চোখে তাকিয়ে আছে। ইলমাজকে মায়ার দিকে এভাবে দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে হাত কাঁপছে মায়ার। সেটা লক্ষ্য করতেই সরে দাঁড়ালো ইলমাজ। খেতে বের হব, সো 10 মিনিটের মধ্যে রেডি হয়ে নাও। জি 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 স্যার। মায়া তাৎক্ষণিক ইলমাজের রুম থেকে বের হয়ে নিজের রুমে গেল। ইলমাজ কড়া দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ার যাওয়ার দিকে। মায়া রুমে গিয়ে দুহাত দিয়ে মুখে হাত বোলাতেই হাত গিয়ে চোখে পড়ল তার। চেঁচাচ্ছে মায়া। চেঁচাতে চেঁচাতে নাগিন ড্যান্স দিতে শুরু করলো মায়া। এভাবে বিদঘুটে আওয়াজ শুনে ইলমাজ আতঙ্কিত হয়ে মায়ার রুমে গিয়ে আরো বেশি আতঙ্কে পড়ে যায়। মায়াকে এভাবে ব্যাঙের মতো লাফাতে দেখে দৌড়ে তার দিকে এগিয়ে গেল ইলমাজ। চোখ কচলাতে কচলাতে কান্না করা শুরু করেছে মায়া। আরে আরে আরে, এমন করছো কেন? হয়েছেটা কি? এভাবে লাফাচ্ছ কেন? অস্থির হয়ে জিজ্ঞেস করলো ইলমাজ। স্যার, আমার চোখ খুব জ্বলতেছে। স্যার স্যার স্যার, আমি মরে যাচ্ছি স্যার। জোরে জোরে চিল্লাচ্ছে আর কান্না করছে মায়া। কিন্তু কিভাবে দেখি আমি? চিন্তিত হয়ে বলল ইলমাজ। আমি
জানি না স্যার, অনেক জ্বলছে স্যার। তুমি চোখ কসলাচ্ছ কেন এভাবে? তাহলে তো আরো বেশি জ্বলবে। হাত সরাও। ধমকের স্বরে বলল ইলমাজ। এখনো লাফাচ্ছে মায়া। ইলমাজ টান দিয়ে মায়ার চোখ থেকে হাত সরিয়ে ধমক দিল। সোজা হয়ে দাঁড়াও ইউ ফুল। ধমক দিয়ে বলল ইলমাজ। ধমক শুনে চোখ থেকে হাত নামিয়ে দাঁড়িয়ে গিয়ে ফুপাচ্ছে মায়া। ইলমাজ মায়ার চোখে দুহাত দিয়ে হালকা খুলে চেক করতে লাগলো। এক চোখ খুব লাল হয়েছে দেখে রাগান্বিত চোখে তাকালো মায়ার দিকে। চোখে ফু দিচ্ছে আর রাগে ফুঁসছে ইলমাজ। ওয়াশরুম থেকে রুমাল ভিজিয়ে এনে আলতোভাবে চোখ মুছে দিচ্ছে মায়া আর পরপর ফু দিচ্ছে। এখন ঠিক লাগছে? চোখ খুলে ইলমাজের দিকে তাকিয়ে মাথা ঝাঁকালো মায়া। জলাপড়া কমলেও চোখের লালচে ভাবটা এখনো কমেনি মায়ার। বাম লাগিয়ে দেওয়ার পর হাত না ধুয়েই চোখে হাত দিয়েছিলে তাই না? মায়া চুপচাপ দাঁড়িয়ে আছে। কথা কি শুনতে পাও না? ধমক দিয়ে বলল ইলমাজ। আমার খেয়াল ছিল না স্যার। আমতা আমতা করে বলল মায়া। রাগে মাথা ফাটছে ইলমাজের। নাক ফুলিয়ে দাঁতে দাঁত চেপে মায়ার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। তা দেখে মায়া ভয়ে ঢোক গিলছে। আমি আগেও বলেছিলাম খামখেয়ালি মানুষগুলা আমার একদম অপছন্দের, আর বারবার তাই রিপিট করো। সমস্যা কি তোমার? আমি এটাই বুঝি না। ধমকের স্বরে বলল ইলমাজ। মায়া গোমরা মুখে চুপচাপ দাঁড়িয়ে আছে। এক্ষুনি গিয়ে হাত ধুয়ে এসো। উচ্চ কণ্ঠে বলল ইলমাজ। মায়া দৌড় দিয়ে ওয়াশরুমে চলে গেল। ইলমাজ এখনো রাগে প্রায় হাঁপানোর উপক্রম। ইলমাজের এমন ব্যবহারে যতটা না কষ্ট পেয়েছে তার দ্বিগুণ আনন্দ বোধ করছে মায়া। কেন জানি অজানা অনুভূতি কাজ করছে মায়ার মনে। মায়া হাত ধুতে ধুতে ইলমাজের তার প্রতি এতটা কনসিয়াসনেস দেখে ভাবছে আর মুচকি হাসছে। হঠাৎ ইলমাজের ডাকে হোশ ফিরল মায়ার। এক দৌড়ে ওয়াশরুমের বাইরে গিয়ে পৌঁছালো সে। তারা রাতের খাবারের উদ্দেশ্যে বের হলো। রেস্টুরেন্টে বসে এদিক সেদিক খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে মায়া। উড ইউ লাইক টু হ্যাভ? স্যার, আগে একটু চা খেতে পারলে বেটার ফিল করতাম। ইলমাজ বিরক্তি ভাব নিয়ে মায়ার দিকে তাকালো। এটা রাতের খাবারের সময়, চা খেতে আসিনি এই মুহূর্তে। ও, এক কাপ চা হবে না? এটা চাইনিজ রেস্টুরেন্ট, দেখছো না? দেখছি আমার মান সম্মান সব ডোবাবে। মায়া নিচের দিকে তাকিয়ে জিহ্বাতে কামড় দিয়ে রেখেছে। কি খাবে? ওয়েটার দাঁড়িয়ে আছে। চোখ রাঙিয়ে বলল ইলমাজ। থাই স্যুপ, ফ্রাইড চিকেন, পাস্তা। কটা বাজে? প্রায় 11টা। এটা ডিনার টাইম, এই সময় তুমি স্ন্যাক্স অর্ডার করছো? বাহ বেশ। আগে ভাবতাম তোমার স্ক্রু সামান্য লুজ, কিন্তু এখন দেখছি তোমার মাথায় স্ক্রুই নেই। তাহলে আমাকে জিজ্ঞাসা করছেন কেন? নিজে অর্ডার করলেই তো পারেন। মুখ ভেঙচি দিয়ে বলল মায়া। ইলমাজ নিজের ইচ্ছে মতো অর্ডার করে মায়া যা যা বলেছে তাও অর্ডার করলো। ইলমাজের জন্য অনেকগুলো খাবার এসেছে আর মায়ার জন্য যা বলেছে কেবল তাই। ইলমাজের খাবার দেখে চোখ উল্টালো মায়া। মায়াকে ভাবে তাকিয়ে থাকতে দেখে ইলমাজ ভ্রু নেড়ে কি হয়েছে তা ইশারায় জিজ্ঞেস করলো। চাপা হাসি দিয়ে না সূচক মাথা ঝাঁকালো মায়া, তাও না পারতে। মায়ের অবস্থা দেখে ইলমাজ পারছে না অট্ট হাসি দিতে। মায়া খাবার সামনে রেখে ইলমাজের খাবারের দিকে তাকিয়ে ন্যাকা কান্না করার মতো মুখ বানিয়ে রেখেছে। মায়ের জন্য অনলি এক বাটি ফর এক পার্সন স্যুপ, পাস্তা ও সিম, আর চিকেন মাত্র 2 পিস, তাও ছোট। এগুলো খেয়ে কি কার পেট ভরবে? বিশেষ করে 4-5 ঘন্টা না খেয়ে থাকা, তার উপর কাউকে মেরে কাকতারুয়া বানানোর পর। এগুলো খাওয়ার পর মায়ার আরও খেতে ইচ্ছে করছে। এই লোক 2 প্লেট কাশ্মীরি পোলাও উইথ চিকেন রেজালা অ্যান্ড প্রাউন চিজ সব একাই খাবে? কেমন লোক, একটু বলছেও না খেতে। হনুমান হনুমানই থাকে, মানুষ হয় না। মনে মনে বলছে মায়া। আমাকে গালি দেওয়া শেষ হলে বাকি প্লেটের গুলো আপনিও ভক্ষণ করিতে পারতেন। বাঁকা হেসে বাকি প্লেটের খাবারগুলো মায়ার দিকে ঠেলে দিয়ে বলল ইলমাজ। সত্যি এগুলো সব আমার জন্য? খুশি হয়ে জিজ্ঞেস করলো মায়া। জি, আপনি ব্যতীত এখানে আর কেউ আছে? আমি তো দেখছি না। আর যদি থাকে তাহলে আপনি তাহাকে ডোনেট করিতে পারেন এই খাবারগুলো। না না না, আমি একাই এই মেহেরবানি সহ্য করে নেব। খাবারগুলো গপগপিয়ে খেতে শুরু করলো মায়া। ইলমাজ মুখে হাত দিয়ে তার হাসি লুকানোর প্রয়াস করছে। খাওয়া শেষে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ইলমাজের দিকে তাকালো মায়া। থ্যাংক ইউ স্যার। এই ধন্যবাদান্তের কারণ যদি আমার একটু জ্ঞাত করিতেন তাহলে আপনার সহিত বেশ উপকৃত হইতাম জনাবা। আমার কেয়ার করার জন্য? খাবারগুলো শেয়ার করাকে যদি তুমি কেয়ার মনে করো তবে তা একান্তই তোমার ভুল ধারণা। মায়া জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে ইলমাজের দিকে। এত সেন্টি হওয়ার দরকার নেই। আমি খাওয়ার সময় যেভাবে তাকিয়েছিল যদি নজর পড়ে তাহলে 4 দিন আমাকে হসপিটালের চক্কর কাটাতে হতো, তাই শেয়ার করেছি। মায়া ইলমাজের দিকে এমন ভাবে তাকিয়ে আছে জানে এক্ষুনি কাঁচা গিলবে ইলমাজকে।
মন তো চাচ্ছে আপনাকে চিবিয়ে খেতে। রাগে ফুঁসতে ফুঁসতে বিড়বিড় করে নিজেই নিজেকে বলছে মায়া। সকাল 9টায় মিটিং অ্যাটেন্ড করার জন্য রেডি হচ্ছে ইলমাজ, আর মায়া এখনো নাক ডেকে ঘুমাচ্ছে। রেডি হয়ে আরো 15 মিনিট রুমেই অপেক্ষা করল ইলমাজ। মায়া এখনো আসছে না, তাই কিছুটা খটকা লাগলো তার। মিটিং 10টা 30 মিনিটের, আর এখন প্রায় 9:30। যে হোটেলে মিটিং সেখানে পৌঁছাতেও আধ ঘন্টা লেগে যাবে। এই মেয়ে এখনো আসছে না কেন? ভ্রু কুচকে ফোন হাতে নিয়ে মায়ার নম্বরে কয়েকবার কল দেওয়ার পরও মায়া কল পিক করলো না। রাগে গা ঘিন ঘিন করছে ইলমাজের। ফোন পকেটে রেখে মায়া রুমের দিকে এগুলো সে। রুমের বাইরে দাঁড়িয়ে দেখলো দরজা ভেতর থেকে লক। ইলমাজ ভদ্রতার সাথে দরজা বেশ কয়েকবার হালকা নক করলো, এরপরও দরজা খুলছে না মায়া। ইলমাজ আবারও ঠক ঠক করে দরজায় কয়েকবার আঘাত করলো, এরপরও দরজা খোলার কোনো আভাস পাওয়া যাচ্ছে না। এবার খুব জোরে জোরেই কাঁধ দিয়ে দরজা ধাক্কাতে শুরু করলো সে, এরপরও দরজা খুলছে না মায়া। ইলমাজ দুশ্চিন্তায় আতঙ্কিত বোধ করছে, ভাবছে হয়তো কোনো বিপদে হয়েছে কিনা। আবার ইলমাজ আবার কল করলো মায়ার নম্বর। ভেতর থেকে ফোনের আওয়াজ পেয়ে আরো ঘাবড়ে গেল সে। এবার নিশ্চিত এই মেয়ের কোনো সমস্যা হয়েছে। ইলমাজ রিসেপশনের দিকে দৌড় দিল। সিঁড়ি দিয়ে খুব দ্রুত গতিতে নামার কারণে সবাই হাঁ করে তাকিয়ে আছে ইলমাজের দিকে। রিসেপশনিস্টের সামনে দাঁড়িয়ে হাঁপাচ্ছে সে। স্যার, কোনো সমস্যা? রুম নাম্বার 103-এ যিনি আছেন, ভিতর থেকে তার দরজা লকড। বেশ অনেকক্ষণ যাবৎ দরজায় নক করার পরও খুলছে না। আই থিঙ্ক কোনো প্রবলেম হয়েছে। আর আপনাদের কাছে দরজা খোলার কোনো বিকল্প পদ্ধতি আছে? ইটস এমার্জেন্সি। জি স্যার, অবশ্যই আছে, আপনি চিন্তা করবেন না, আমরা এক্ষুনি ব্যবস্থা করতেছি। রিসেপশনিস্ট একটা চাবি ইলমাজের দিকে এগিয়ে দিয়ে বলল, স্যার, এরকম বিপদ আপদের জন্য আমরা এক্সট্রা চাবি রাখি, এটা দিয়ে ফুলি দরজা খুলে যাবে। জি থ্যাঙ্কস। চাবি হাতে নিয়ে আর 1 মিনিটও দাঁড়ালো না ইলমাজ। সোজা সিঁড়ি বেয়ে মায়ার রুমের দরজা খুলে যা দেখলো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। মায়া পরম শান্তিতে নিদ্রায় আচ্ছন্ন, নাক ডেকে ঘুমাচ্ছে, আর তা দেখে ইলমাজের রাগ চরম পর্যায়ে। মনে হচ্ছে ইলমাজ এখনো জলজন্ত বোম, যেক্ষুনি ব্লাস্ট হয়ে সবকিছু জ্বালিয়ে ছাই ছাই করে দেবে। ইলমাজের চেহারা দানবের রূপে রূপান্তরিত হয়েছে, যা দেখে যে কোনো সাধারণ ব্যক্তির গা ভয়ে ছমছম করবে। ইলমাজ মায়ার বেডের পাশে গিয়ে দাঁড়ালো, নাক ফুলিয়ে এক হাতে ঘাড় ঘষছে সে। এই নীরবতা যেন কোনো বিপদের সংকেত দিচ্ছে। মিস মায়া আজহারি। দাঁতে দাঁত চেপে ডাকলো ইলমাজ। হাতের বাহু ধরে হালকা ঝাঁকালো, যদিও তার মাঝে সংকোচ বোধ কাজ করছিল। 2-3 বার ঝাঁকানোর পর ঘুমের ঘোরেই মায়া বলে উঠল, গরুচোর, আমাকে ঘুমাতে না দিলে কিন্তু গোয়াল ঘরে বেঁধে তোকে আমি গোবর দিয়ে স্নান করাবো। ইলমাজ রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে মায়ার দিকে। ওয়াশরুম থেকে 1 মগ পানি এনে হাই স্পিডে মায়ার মুখে ঝাঁকিয়ে মারল। আল্লাহ, সুনামি এসেছে, পালাও সবাই। হুড়মুড়িয়ে উঠে সোজা দাঁড়িয়ে চিৎকার করতে লাগলো মায়া। ইলমাজ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, শাট আপ ইউ ফুল। সরি স্যার, আমি জানতাম না। ওভাবে পানি মারাতে ভেবেছি সুনামি এসেছে, কিন্তু আমি এতক্ষণ বিছানায় কি করছিলাম? আর কয়টা বাজে স্যার? ইলমাজ শুধু হিংস্র চাহনিতে তাকিয়ে আছে মায়ার দিকে, স্তব্ধ হয়ে আছে সে। মায়া ইলমাজকে দেখে বুঝতে পারলো তার ভাবসাব তেমন সুবিধার না। মায়া তাড়াতাড়ি ফোন হাতে নিয়ে দেখলো প্রায় 10টা বেজে গেছে। মায়া চোখ ছানা বড়া করে জিহ্বায় কামড় বসালো। তোমাকে নিজের সাথে নিয়ে আসাটা আমার জীবনের সবচাইতে বড় বোকামি ছিল। রাগে হনহন করতে করতে রুম থেকে বেরিয়ে গেল ইলমাজ। মায়াও রেডি না হয়ে উস্কো খুস্কো চুলে ইলমাজের পিছু পিছু দৌড় দিল। ইলমাজ গাড়িতে গিয়ে বসলো। ইলমাজের পাশের সিটে মায়াও তড়িঘড়ি করে গিয়ে বসলো। ইলমাজ নাক ফুলিয়ে আর চোখে মায়ার দিকে একবার তাকিয়ে আবার অন্যদিকে মুখ ঘুরালো। ইলমাজের এই রূপ কেন জানি সুবিধার ঠেকছে না মায়ার কাছে। মায়া ইলমাজের দিকে তাকিয়ে তার চেহারার ভাব বোঝার ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিছু বুঝুক আর না বুঝুক। তবে এটা অবশ্যই বুঝতে পারলো যে এই নীরবতা কোনো এক বিপদের সংকেত দিচ্ছে। হোটেলে পৌঁছে বিজনেস মিটিং এর জন্য যে টেবিল বুক করা হয়েছিল সেদিকটায় গিয়ে দাঁড়ালো ইলমাজ। ক্লায়েন্টরা সবাই এসে হাজির। এই প্রথম কোনো কাজে ইলমাজ লেট করে ফেলেছে, যার কারণে নিজেকে খুব অপমানিত লাগছে তার। সবার সাথে হ্যান্ডশেক করে দেরিতে আসার জন্য ক্ষমা চাইলো। মায়াও দৌড়ে তাদের টেবিলের পাশে এসে দাঁড়ালো। আই এম সরি গাইস টু মেক ইউ ওয়েটেড ফর সো লং। ইটস ওকে ম্যাম। সবাই ইলমাজকে রিল্যাক্স থাকার জন্য অনুরোধ করলো। মায়ার দিকে একজন তাকিয়ে জিজ্ঞেস করলো, ইজ দিস কুইন? মায়া ফিরে তাকালো। ইজ মাই হোমমেড। নাক ফুলিয়ে চাপা হেসে জবাব দিল ইলমাজ। কথাটা শুনে সবাই অবাক হলো। তাদের মধ্য থেকে একজন বলে উঠল,
It's Ilmaz Rehman. My choice is always classy, so that she has been selected as my maid. বাঁকা হেসে বলল ইলমাজ। মায়া চোখের জল খুব কষ্টে আটকে রেখেছে, যেন গোটা জাহান ঘুরছে। কথাটা শোনার জন্য একদম প্রস্তুত ছিল না মায়া। অসহায় চাহনিতে তাকিয়ে আছে ইলমাজের দিকে। হয়তো এমন উত্তর আশা করেনি সে। চোখ ছলছল করছে মায়ার। মায়া কোন উত্তর না দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। মিটিং শেষে ইলমাজ গাড়িতে উঠে বসল। মায়া গুটি গুটি পায়ে গাড়ির সামনে এসে থেমে গেল। ইলমাজ এক ভ্রু কুঁচকে জিজ্ঞাসা দৃষ্টিতে মায়ার দিকে তাকালো।